উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ধূপছায়া। লিখেছেন নূপুর ইসলাম, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ২। তারেকের মধ্যে তেমন ভাবান্তর হলো না। সে আগের মতোই বলল, সেসব আমাকে বলছো কেন? আমি কি তোমার আগের বাবা বা বর্তমান বাবা তাদের কাউকে মন দিয়েছি? না, তাদের বলেছি আমার সাথে থেকে যেতে। যেটা বলেছে সেটার উত্তর দাও। প্রীতিলা হেসে ফেলেছিল। ভালোবাসা সত্যিই অন্ধ, সেটা তারেকের জন্য হোক বা আর অন্ধ বলেই সেই দিন আরও বাড়ি ফিরে যায়নি। সাদামাটা ভাবে কাজী অফিসে বিয়ে করেছিল। বিয়ের পরে তারেক তার হাত ধরে কেঁদে ফেলেছিল। পৃথিলার মনে হয়েছিল এই জীবনে তার আর কিছুই চাওয়ার নেই। তবে পৃথিলা তখন তো জানে না সময়ের সাথে সাথে মানুষের রূপ বদলায়। তারেকও বদলে গিয়েছিল। চাকরি, টাকা, জোশ সব পাওয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। সে উপরে উঠতে চায়, আরও আরও। সেই উঠতে উঠতে পৃথিলা পেছনে রয়ে গেছে। এতটাই পেছনে যে এই যে পৃথিলা যখন তার প্রিয় মানুষটাকে অন্য একজনের সাথে দেখলো, কোনো প্রতিক্রিয়ায় দেখতে পারেনি। বাসায় এসে সবসময়ের মতো রান্না করেছে, ঘর গুছিয়েছে, আগের মতোই সব কাজ টাজ গুছিয়ে প্রতিদিনের মতো তারেকের জন্য অপেক্ষা করেছে। তারেকও সব সময়ের মতো ফিরে স্বাভাবিকভাবে কিছুক্ষণ আরাম করেছে, গোসল করেছে, খাবার খেয়েছে। খেয়ে পৃথিলার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলেছে, দুপুরে খাবার নিয়ে অফিসে গিয়েছিলে? হুম। পৃথিলা, আমি তোমার সারা জীবন তোমারই থাকবো। সেটা যেমন আমি জানি, তুমিও ঠিক জানো। তবে আমার কাজের পার্ট আলাদা, সেটা মাথায় থেকে ঝেড়ে ফেলো। সেটা শুধুই কাজের অংশ, অন্য কিছুই না। আমার মাও এমন ভালোবেসে ঠকেছিল। আমি তোমার কোনো কিছুতে কমতি রাখছি না। তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। তবে তোমার সাথে আমার থাকা আর সম্ভব না তারিক। নিজের মায়ের রাস্তায় যেতে চাইছো? আমার মায়ের ব্যাপারে কোনো শব্দ উচ্চারণ করো না। সত্যি তো সত্যি। হ্যাঁ, সত্যি সত্যিই হয়। আমার মা দেখিয়েছে। আমি দেখতে চাইনি। আসলে বাবা মায়েরা এটাই চায়, যে কষ্টের ভিতর দিয়ে তারা গেছে তার সন্তানরা সেই কষ্টের ঠিকানাটা কখনো না জানুক। হয়তো হয়তো তোমার বাবা মায়ের খোঁজে ঠিকানাটাও এমন কিছু হয়তো। তাই বুঝি? হ্যাঁ, কেননা কোনো সংসারই পরিপূর্ণ হয় না। সংসার করতে হলে মানিয়ে নিতে হয়। যার ৯টা দিক ভালো, তার একটা দিক না দেখা করতে হয়। তবে তোমার মধ্যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা নেই। মুখ বুজে চোখে কাপড় বেঁধে থাকতে বলেছ? আমি এমন কিছু বলছি না পৃথিলা, তুমি ভালো করে জানো। না, আমি জানি না যে তারেককে আমি জানতাম, ভালোবেসেছিলাম, সেটা তুমি নও। তারেক নিষ্ঠুপ তাকিয়ে রইল। প্রীতিলাও নিষ্ঠুপ। তবে তারেক জানে এই মেয়েটা বরফের মতো, কষ্টে ভেতরে চুইয়ে চুইয়ে ক্ষয় হয়ে যাবে, তবে কাউকে বুঝতে দেবে না। তাই আগের মতোই বলল, আরেকবার ভেবো পৃথিলা, তোমার মা তোমাকে জায়গা দেবে না। দেবে না বলেই বুঝি ধোকা দিতে একবারও বুক কাঁপেনি? আমি তোমারই পৃথিলা। পৃথিলা উঠল, উঠে নিজের হাতে সাজানো সংসারটা দেখল। দেখে বড় একটা শ্বাস ফেলে বলল, এই তারেককে তো আমি চাইনি। না, এই তারেকের জন্য সব সম্পর্ক ছিন্ন করে এসেছিলাম। তুমি আমার দুহাত ভরে সব দিয়েছ, তবে নিজের সাথে নিতে ভুলে গিয়েছ। তুমি অবশ্যই আমার, তবে তোমার কাছে আর আমি নেই। মাঝে কণ্ঠ শুনে আয়না কিছুটা কেঁপে উঠল। এক ধ্যানে ছিল, কখন আবার রেল স্টেশনে ঘাটে এসেছে বুঝতেই পারেনি। সে উঠে বসল, ভেজা কাপড় দুহাতে আগলে ধরে ধীরে ধীরে এগিয়ে এলো। বেরোতে অবশ্যই তাকে খুব বেগ পোহাতে হলো। বেনারসি শাড়ি ভিজে ওজন হয়েছে দ্বিগুণ। তার ছোটোখাটো শরীরে বহন করা খুবই কষ্টের। তার মধ্যে আছে কিছুটা আতঙ্ক। ফরহাদ ভাই চলে গিয়েছে। আছে শুধু সারেং বাড়ির বড় নাতি আর সাথে একটা লোক। এই লোককে সে জানে না। মাঝপথে এক ঘাট থেকে তুলে নিয়েছে। আয়না বের হলো খুব ধীরে ধীরে। বের হতেই চোখ পড়ল সারেং বাড়ির বড় নাতির ওপরে। একে সে কখনোই সামনাসামনি দেখেনি। যখন গ্রামের ওই সাইডে ছিল তখন খুব ছোট। ওই বয়সে কে কেমন খবর রাখে কে? তারপর চলে গিয়েছে চকের সাইডে, আর এদিকে আসা হয়নি। তবে লোকমুখে অনেক কিছুই শুনেছে। তাছাড়া তাদের চর্চা পুরো গ্রামে যে কোনো মজলিসে একবার হলেও উচ্চারিত হয়। সে বের হয়ে নৌকার এক কোণে জড়সড় হয়ে চুপচাপ দাঁড়ালো। লোকটা নৌকার মাথায় এক সাইডে বসা, গায়ে গিয়ে রঙের শার্ট প্যান্ট। গরম ফরহাদ ভাইয়ের মতোই, একটু ১৯-২০ হতে পারে। তবে ফরহাদ ভাইয়ের চেয়ে বেশ শক্ত সামর্থ্য। ফরহাদ ভাই শহরে থেকেছে, দেখতেও সুন্দর। তাই শহরের ছেলেপেলেদের মতো কোমল একটা ভাব আছে। অবশ্য শুধু দেখতেই, তবে এর মধ্যে সেটুকুও নেই। এর সাথে দৃষ্টি নদীর পানির মতো। বাতাসের হালকা ঢেউয়ে ৪টা নদীর বুকে ওঠানামা করেছে। দেখতে ভালোই লাগছে। সে সেই চাঁদের দিকে দৃষ্টি রেখে বলল, আরেকবার ভাবো, এই রোদে উঠলে এই গ্রামে আর আসতে পারবে বলে মনে হয় না। আয়না ঢোক গিলল। গিলে অবুঝের মতো বলল, কেন? তখনই এরশাদ ফিরে তাকালো। আয়নার তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আপনা আপনি ইশারে আঁকড়ে ধরা হাতগুলো মোটা হয়ে গেল। লোকমুখে যা শোনার শুনেছি, তবে সামনাসামনি দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো।
চাঁদের জ্যোৎস্না আর লণ্ঠনের আলোতে মুখটা দেখে আয়নার শরীর দিয়ে চিকন ঘাম দিল। লোকটা কি তার ভয়ে আতঙ্ক বুঝল কি জানি, অবশ্য তেমন ভাবান্তর হলো না। তবে আয়নার মনে হলো একটু ঠোঁট টিপে হাসলো, হেসে আগের মতোই বলল, জয়তুনারাকে চেনো? আয়না আস্তে করে ওপর নিচ মাথা নাড়ল। চিনলে তো জিজ্ঞেস করার কথা না। আয়না কিছুক্ষণ চুপ রইল, তার ভেতরে ভারী হয়ে এলো। আজও কমছে বলল, কেন, কি করবে এসে? মেরে আপনাদের ইটের ভাটায় চুলোয় দিয়ে দেবে? দিতেও পারে, তার সম্মানে আঁচ লাগিয়েছ। আমি কোথায় লাগালাম সেটা তো আপনি বললেন, আমি শুধু সাহায্য করেছি। তাহলে আবার ভালোভাবে ভেবে দেখার কথা জিজ্ঞেস করছেন কেন? দেখলাম যাওয়ার জন্য এখনো মনোবল শক্ত আছে কিনা। না থাকলে? এরশাদ উত্তর দিল না, চোখ ফিরিয়ে আবারও পানির দিকে নিল। আয়না কতক্ষণ আগের মতোই তাকিয়ে রইল, তারপর দুই হাতে শাড়ি ঝাপটে ধরে নৌকা থেকে নেমে যেতে গিয়েও আবারও ফিরে এলো। এসে বলল, এই গয়নাকাটি তো সব আপনাদের, এগুলো কি করব? তোমার ইচ্ছে, নিয়ে যাব। ইচ্ছে হলে যাও, না গেলে পানিতে ছুঁড়ে ফেলে দাও। আয়না বিস্ময় ভরা কণ্ঠে বলল, ফেলে দেব? বললাম তো, যা ইচ্ছে করো। আয়না একটু ভেবে বলে, এত দামের গয়না অযথা ফেলবো কেন, বরং নিয়েই যাই, উপকারে আসতে পারে। যাও। আরেকটা কথা। কি? আমি যদি না যেতাম আপনি কি আমাকে বিয়ে করতেন না? তাহলে সব দোষ আমার ঘাড়ে ফেলছেন কেন? কারণ কলঙ্ক মেয়েদের গায়েই লাগে। আয়না আর্দ্রকণ্ঠ এবার কিছুটা কঠিন করে বলল, একটু সময়ের জন্য হলেও আমি ভেবেছিলাম আপনি হয়তো ভালোই, তবে সত্য হলো সারেং বাড়ির প্রতিটা মানুষ খারাপ, জুলুমকারী। আপনিও তার বাহিরে না। তবুও আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। আসি। আর ভালো কথা, আপনাকে দেখে আর আমার ভয় করছে না, তাই ঠোঁট টিপে হাসা বন্ধ করুন। এরশাদ আবার ফিরে তাকালো। মুখে বড় বড় কথা বললেও এরশাদ জলজল করে চোখে দেখে আয়না আবারও ভয় গেল। অবশ্য আর দাঁড়ালো না, কাপড় দু হাতে চাপড়ে ধরে বলতে গেল, হনহন করেই নামলো। এমন আজব কিসিমের মানুষে জীবনেও দেখেনি। মানুষটাকে দেখে ভয় পাচ্ছে, এদেশে মজা পাচ্ছে। মুখ তো যেমন তেমন, মাথায়ও গন্ডগোল। আল্লাহ বাঁচাইছে। খালার বাড়িতে গিয়েই আগে মানত রোজা রাখবো, কোরআন খতম দেব। আয়নার রেলে উঠল ভাবেই। রাত কত সে জানে না, তবে একেবারে পুরো নিস্তব্ধ রেল স্টেশন। এই রেল স্টেশনেই সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নৌকার ওই অচেনা লোকটার সাথে। রাত বেশি, তার মধ্যে তার খালা নিশ্চয়ই আর স্টেশনে দাঁড়িয়ে নেই, তাই এই লোকটাকে তার সাথে দেওয়া হয়েছে একেবারে খালার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আর এটা জানতেই আয়না স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে। সাথে সারেংবাড়ির বড়নাতির একটু কৃতজ্ঞ হয়েছে, কেননা জীবনে একাই রেল স্টেশনে সে কখনো আসেনি। আর এমন আধারে তো ভয় সে বাথরুমেও যায় না। আর আজ কোথা থেকে কোথায় যাচ্ছে সে, তাও আবার এই রেলে। ছোটবেলায় চাচার কাছে কত বায়না করতো, রেল দেখবো বড় বাবার রেল, ঝকঝক রেল। তারপর রেল লাইন ধরে পাথর কুড়োবো, গোল গোল সাদা কালো পাথর, সে পাথর দিয়ে 5 কোটি খেলবো। তারা বায়না শুনতে শুনতে পাগল হয়ে একেবারে বড় বাবাকে নিয়ে এসেছিল। তখন অবশ্য ছোট, কেননা নদীর ওপারে স্টেশন। তার উপরে অতি দরকার ছাড়া গ্রামের কোনো মেয়ে এইদিকে পা বাড়ায় না, তাই তারও আর কখনো আসা হয়নি। আর আজ দীর্ঘ একটা অজানা পথে পাড়ি জমাচ্ছে। আয়না দীর্ঘশ্বাস পেলেই সিটিকা এলিয়ে দিল। নৌকার পাটা ধরে বসে থাকতে থাকতে শরীরের ঘন্টা বেঁচে গেল। গা এলিয়ে দিতেই সারাদিনের ক্লান্তি আর রেলের ঝকঝকে আয়নার চোখে ঘুম চলে এলো অনায়াসে। এই অনায়াসে ঘুম কতক্ষণ ঘুমালো কে জানে। তার ঘুম ভাঙলো কারো ঘুমগানির আওয়াজে, আর ভাঙতেই ছট করে চোখ খুলতেই দেখলো তার সামনে সিটে সারেংবাড়ির ছোট নাতি বসা মানে আশ করে বসা, দুহাত ছড়িয়ে পায়ের উপরে পা তুলে। সেই তুলে ওঠা পা আবার ইচ্ছে মতো নাচিয়ে যাচ্ছে। প্রীতিলা গোসল শেষে বেরিয়ে এসে দেখলো সাবিহা এর মধ্যে সব রেডি করে ফেলেছে। দোয়া ওঠা মোটা চালের সাদা ভাত, ডিম ভাজা, ভর্তা। মেয়েরা সংসারে হলে সব কাজে কেমন নিপুণ হয়ে যায়, অথচ এই মেয়েকেই ভার্সিটিতে ছিল আধা পাগলের মতো। কি করতো না করতো তার কোনো সঠিক হদিশ ছিল না। সাবিহা আর তার পরিচয় ঢাকায় এসে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পর। সে সবসময় চুপচাপ, নিজে থেকে কারোর সাথে বন্ধুত্ব করবে এমন গুণ তার মধ্যে কখনোই ছিল না। বলতে গেলে সাবিহার বদৌলতে হয়ে গেছে। সাবিহা মধ্যবিত্ত পরিবারে সাদাসিটে নিরহংকার মেয়ে, যার সাথে কথা বলে মানে মনে থেকেই বলে, যার সাথে মিশে মন থেকেই মিশে। আর এই সাদাসিধে মেয়ের বন্ধুত্বের রেশ ধরে একদিন এমন চলে আসবে কখনো কি ভেবেছে? না, কখনো না। মানুষটা কখনো কল্পনাও করে না সেগুলোই তাদের সাথে ঘটতে থাকে অনায়াসে। মানুষ সেগুলো দেখে প্রথমে থমকায়, অবাক হয় বা ক্রুদ্ধ হয়ে ভাবে, তারপর ঠিক মানিয়ে নিয়ে এগিয়ে যায়। সেও কি যাচ্ছে না, তার মাও কি চায় না? তবে কোনো কারণে এই মেয়েটা সবসময় তার পাশে ছিল,
সব সম্পর্ক ছিন্ন করে যখন তারেকের হাত ধরেছিল তখনও ছিল। কেন ছিল সে জানে না, কেননা সাবিহা অনার্স কমপ্লিট করেনি। মাঝামাঝি এসে শুনে তার বিয়ে, মধ্যবিত্ত পরিবার, তার মধ্যে 4 মেয়ে। ভালো ঘর পেলে কি কেউ আর বসিয়ে রাখে? রাখে না। তাই তো এই যে শহরে বেড়ে ওঠা মেয়েটা কি সুন্দর এই আজপড়া গায়ে সংসার করে যাচ্ছে। আর এই সংসারের নানান ঝামেলার মাঝেও এই মেয়েটা তার সাথে যোগাযোগ রেখেছে। মাঝে মাঝে একটা চিঠি পৃথিলার টাস্ক বক্সে ঠিক জমা হয়েছে। ঢাকা বাবার বাড়িতে গেলে পৃথিলার সাথে ঠিক দেখা করেছে। না হলে ভার্সিটির বন্ধুত্ব, ভার্সিটির বাইরে এতদিন খবর রাখে কে? পৃথিলা খেতে বসলো চুপচাপ, নারকেল পাতার সুন্দর চকচকে পাটি। অতিরিক্ত বিলাসিতা না থাকলেও সে বলতে গেলে বড় হয়েছে আরামে আসে, এভাবে খাওয়ার অভ্যাস নেই। তবুও কেন জানি পৃথিলার ভালো লাগলো। তবে অতিরিক্ত ক্ষুধা পেলে আর বোঝা যায় না, শরীর ঝিমিয়ে আসে, তারও আসছে। সেই আশা নিয়েই সে খাওয়া শুরু করলো। তবে 2 লোকমার বেশি খেতে পারলো না। অবশ্য আজ না, যেই দিন তারেকের অফিস থেকে ফিরল সেই দিন থেকে আর তার গলা দিয়ে খাবার নামে না। সাবিহা পৃথিলার দিকে তাকিয়ে রইল। গায়ে রূপালি কাপড়ে কালো পাড়, সেই কাপড় ছোট ছোট লাল সুতোই ফুল। একে তো কালো কাপড়, তার মধ্যে অনেকক্ষণ ভিজে থাকার এই ছোট লাল বাতির আলো কাপড়ের রূপালি পাড়ের মতো এই পৃথিলাকেও দেখতে ভালো লাগছে। শুধু ভালো না, চোখে ঘোর লাগে এমন। ভেজা চুলগুলো গামছায় পেঁচানো, চোখ দুটো এক রাজ্যের বিষ্ণতায় ডোবানো, মুখ শুকিয়ে এই এতটুকু। এতদিন ঠিকমতো খাওয়া ঘুম নেই কে জানে। সে পানির গ্লাস এগিয়ে দিল, দিয়ে আস্তে করে বলল, তারেক ভাইয়ের সাথে কিছু হয়েছে? পৃথিলার হাত বাড়িয়ে গ্লাস নিল। মুখের ভাত দলা পাকিয়ে যাচ্ছে, চেষ্টা করেও গলা দিয়ে নামাতে পারছে না। তাই পুরো গ্লাস পানি ঢকঢক করে খেলো। খেয়ে তার স্বভাবতই শান্তভাবে বলল, না। তাহলে আমার আর একসাথে নেই আমরা। সাবিহা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আর কিছু জিজ্ঞেস করলো না। সব কিছু স্বাভাবিকভাবে গাছগুছ করলো, করতে করতে বলল, সেবার ঢাকা গিয়ে তারেক ভাইকে একদিন দেখলাম গাড়িতে, সাথে একটা মেয়ে। আমি তাকে বলতে চেয়েছিলাম, তবে সাহস হয়নি। আমি তো তোকে চিনি, সেই তাই সেদিন চাকরির কথা বলেছিলাম। টেনশন করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোকে বিপদে ফেলে দিলাম। সাবিহা হো হো করে হেসে ফেলল। নিস্তব্ধ রাতে হাসিটা এই বাড়িতে চিমচিম করে করতে লাগলো। তার এই হাসিতে তার 5 বছরের মেয়ের ঘুম ভেঙে গেল। বাবার সাথে শুয়েছিল, তবে মায়ের হাসির শব্দে গুটি গুটি পায়ে এগিয়ে পাশের রুমের দরজা থেকে উকি দিল। প্রীতিলা হাত বাড়িয়ে কাছে ডাকলো। মেয়েটা অবশ্য এলো না, না আসারই কথা। ছোট বাচ্চারা ঝট করে অপরিচিত মানুষের কাছে ঘেসে না, তার আগে দেখবে, বুঝবে, ভাব হবে, তারপর কাছে আসবে। আর তারা এত বড় হয়েও, এত বুদ্ধি নিয়েও না জেনে না বুঝে ঝট করে এক একজনকে অপমান করে দেয়। চোখ বন্ধ করে বিশ্বাস করে জীবনের সব সুখগুলো তাদের পায়ের কাছে রাখে। আর রাখে বলেই তারা অতি সহজে মারিয়ে চলে যায়। আয়না হতভম্ব হয়ে তার লেপটে যাওয়া কাজলের গোল গোল চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলে সে স্বপ্ন দেখছে না, বাস্তব এখনও বুঝতে পারছে না। শাহবাজ আয়নায় হতভম্ব চেহারা দেখল, দেখে নির্বিকারভাবে হাই তুলল। মধ্যরাত, তার মধ্যে সারাদিন দৌড়ঝাঁপ, মারামারি, শরীর মাথা একদম শেষ। শাহবাজ হাই তুলতেই আয়না কেঁপে উঠল, আর সাথে সাথেই বুঝল সে কোনো স্বপ্ন দেখছে না, এটা বাস্তব, একেবারেই বাস্তব। আর বাস্তব বলেই তার গলা শুকিয়ে এলো। শারিংবাড়ি ছোট নাতির চোখে মুখে, নাকে ঠোঁটে মারের জখম, বেশ ভালোই জখম। সামলা বরণ তবুও স্পষ্ট, বেশ ভালোভাবে স্পষ্ট। নৌকার পাটাতনের ভেতরে থাকলেও ফরহাদ ভাই আর এই যুদ্ধের আজ সে ভালোভাবেই পেয়েছে। তাই তখন মনে মনে ঠিক করেছিল, আবার যদি ফরহাদ ভাইয়ের সাথে দেখা হয়, পায়ে হাত দিয়ে তাকে সালাম করবে আর বলবে, এই যে এতিম মেয়েটার জন্য এত করলেন, মার পর্যন্ত খেলেন, যদি কখনো সুযোগ হয় আমি নিজের জীবন দিয়ে হলেও তা শোধ করার চেষ্টা করব, সত্যিই করব। অবশ্য আর দেখা হবে বলে মনে হয় না। এই যে আজরাইলের হাতে ঠিক পড়ে গেল, এই আজরাইল সোজা এখন তার দিকে তাকিয়ে আছে, এমন ভাব যেন না বলেও বলেছে, ঘুম ভালো হয়েছে মহারানী? আয়না ঢোকিলে সোজা হয়ে বসল। তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, কেননা তার সাথে যে লোক দেওয়া হয়েছিল সে বসে আছে নিচে। শারেংবাড়ির ছোট নাতির পায়ের কাছে তার মুখেও মারির দাগ। আর সবচেয়ে বড় কথা, এক হাতে শাহবাজ নামক লোকটার পায়ের নিচে। সেই হাতের ওপরেই পা রেখে ইচ্ছে মতো আরেক পা নাচিয়ে যাচ্ছে, আর লোকটা চাপা আর্তনাদ করেছে। আর তার আর্তনাদে আয়নার ঘুম ভেঙেছে। ইস, তার সব তার জন্য। আয়নার চোখে পানি চলে এলো। কি নিষ্ঠুর মানুষেরা! আয়নার গোল চোখে টলমলে পানি। সেই পানি থেকে শাহবাজ মুখ বাঁকিয়ে হাঁটল। রেল স্টেশনে তার মানুষ ছিল, সারা রাতই থাকতো। এরা ভেবেছে সে বাড়িতে গেলে বালা মুসিবতও গেছে। আসলে সে ঠিক জানতো যাওয়ার হলে রেলেই যাবে, আর হয়েছেও তাই। তাই তার লোক দেখেই খবর পাঠালো কোন ট্রেনে উঠেছে।
অবশ্য সে আস্তে আস্তে ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। দিলে কি? কোন ট্রেনে কোথায় কতক্ষণ থামে এই মেয়ে না জানলেও শাহবাজ ঠিক জানে। তাই তো ধীরে সুস্থেই এসেছে। কেননা এই যে কিছুক্ষণ আগে যে স্টেশন গেল সেখানে এই ট্রেন বেশ কিছুক্ষণ থেমেছে, তাই তার ধরতে কোনো বেগ পোহাতে হয়নি। এসে দেখে এই মেয়ে আরামসে ঘুমোচ্ছে। ট্রেন থেমেছে কি থেকে কি হয়েছে এই মেয়ের খবরও নেই। আমাদের ঘুম হারাম করে এইদিকে সে হাতি ঘোড়া বেঁচে ঘুমোচ্ছে, ভাবা যায়? শাহবাজ নিজের কেটে যাওয়া ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে বলল, যা ঘোল খাওয়ালেন বিশ্বাস করেন অনেকদিন পর পুরো সারেংবাড়ি একটু নড়েচড়ে উঠেছে। এই একটু। আবার নিজেকে এত দামি ভাববেন না যে আপনার জন্য পুরো নড়েচড়ে গেছে। আয়নার চোখ ফিরিয়ে নিল, নিতে গাল বেয়ে পানি গড়িয়ে বলল, এখন কি করবে তাকে নিয়ে? তখনই শাহবাজ 2 আঙুলে একটু চুটকি বাঁচালো। আয়না আবারও চোখ তুলে তাকালেন। তাকাতেই শাহবাজ বলল, আমি যখন কথা বলবো দৃষ্টির সোজার সামনে। আয়নার ভেতরে ফুরিয়ে উঠল। সে অনেক কষ্টে ঠোঁট চেপে থেকে তাকিয়ে রইল। তার মনে হলো সারেংবাড়ির বড়নাতির মুখের চেয়েও এই যে শক্ত চোয়ালের কঠিন মুখ, এটা ভয়ঙ্কর, অনেক অনেক ভয়ঙ্কর। শাহবাজ চোট ছাড়িয়ে হাসলো, হেসে বলল, এবার ঠিক আছে, এখন বলুন পালিয়েছেন কেন? আমার ভাইয়ের মুখ আপনার মুখের মতো চাঁদ মুখ না, এই জন্য? আয়নার সাথে সাথে দুপাশে মাথা নাড়ল। তাহলে আমি বিয়ে করব না। ওরে বাবা, কেন? আয়না উত্তর দিল না। শাহবাজি আগের মতো বলল, শুধু সোজা তাকালে হবে না, প্রশ্ন আমি একবার করব, আশা করি উত্তর একবারেই আসা চাই। একই গ্রামের মেয়ে যেহেতু আমার ধৈর্য সম্পর্কে ধারণা থাকার কথা। আল্লাহ সব কিছু দিয়েছেন, এটার বেলা এমন কোন জোশে করলেন কেন কে জানে, তাই শুধু একবার। আয়না আবারও ঠকিল গেলে কোনো রকমে ঠোঁট নাড়িয়ে বলল, আপনারা ভালো মানুষ না তো? আপনি ভালো মানুষ, আপনার লোভী চাচা ভালো মানুষ। ছোটবেলা থেকে তো বড় হলেন এর গাছের ওর গাছের ফল নেচে নেচে চুরি করে খেয়ে খেয়ে। তখন গিয়েছি আমরা বলতে। আয়নার কণ্ঠ এবার একটু বাড়লো, বেরিয়ে বলল, এতে কারো ক্ষতি হয়নি। আপনারা জমি বর্গা দেন, সময় মতো টাকা বা ধান দিতে না পারলে তাদের যেতটুকু জায়গা আছে সেটুকুও নিয়ে নেন। জায়গা না থাকলে অত্যাচার করেন। এমনকি আমার বাবা। আয়নার গলা ধরে এলো, ধরা গলা নিয়েই বলল, আপনারা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিন। শাহবাজ মাথা নাড়ল, মেরে পিক্ষের মতো বলল, অনেক বড় কারণ। আয়না উত্তর দিল না, ভয়ে তার পেট পোক দিচ্ছে। শাহবাজও আর কিছু বলল না। তবে তার সাথে যে লোক ছিল এবার আরও জোরে আর্তনাদ করে উঠল। আয়না আবারও কেঁপে উঠল। তার দিকে খুব স্বাভাবিকভাবে দৃষ্টি রেখে পা ইচ্ছে মতো ঘষছে। আয়না ফুপিয়ে বলল, আমাকে তো পেয়েছেনই, ওনাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। শাহবাজ মাথা চুলকালো, চুলকে নিচে বসা লোকটার দিকে তাকিয়ে কৌতুকের সুরে বলল, দয়া কি জিনিস? আয়না নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দৃষ্টি পুরো উপেক্ষা করে শাহবাজ আরও আরাম করে শুল। তার সাথেও দুটো লোক শুতে শুতে তাদেরকে বলল, মাথাটা বানিয়ে দে, সারাদিনে দৌড় ঝাঁপে পুরো শেষ। সাথে সাথে তার সাথে আসা দুটো লোকের একজন এগিয়ে এলো, এসেই তার কাজ শুরু করলো। শাহবাজ চোখ বন্ধ, তবে আয়না ভয়েও চোখ নামালো না। সেই তাকালো আর আল্লাহর বানানো মাথা আরেক ধাপ বানাতে বানাতেই আরেক স্টেশন এলো। কোন স্টেশনে আয়না জানে না, তার জানার কথাও না। তবে শাহবাজ চোখ খুলে ঘাড় কাত করে থেকে আরেক কাত করতে করতে উঠে দাঁড়ালো। দাঁড়াতেই নিচে একটা লোক আবার আর্তনাদ করে উঠল, বেশ জোরে উঠল। ওটার কারণ আছে, পুরো শরীরের ভার নেই, হাতের উপরে দাঁড়িয়ে আছে, ভালোভাবেই আছে। সেই ভারে দাঁড়িয়ে আগের মতো বলল, ভাইয়ের আদর্শ পালন করছিস তাই অল্পতেই ছাড়লাম। তবে তোর তো আবার ঢাকার যাওয়ার খুব শখ জেগেছে, তাই তুই ঢাকাই যা। তবে এক কথা, 1 মাসের আগে যদি গ্রামে চেহারা দেখেছি, বিশ্বাস কর তোর চেহারা তুই নিজেই চিনবি না। বলেই পাটা আরেকটু ঘষে এগোলো। আয়না এইসব দেখে পাথরের মূর্তির মতো বসে রইল। সেই বসা থেকেই সোজা তার হাতের কবজি ধরল। দৌড়ে আর কোনো কথা টথা নেই, টেনে হিস্ট্রে ট্রেন থেকে নামানো। সেই টেনে হিস্ট্রে এক বন্ধ চায়ের দোকানে পর্যন্ত নিয়ে চায়ের দোকানের কাঠের বেঞ্চ দেখিয়ে বলল, চুপচাপ এখানে বসেন, মিঠাপুকুরের পরের ট্রেন ভোর 5টায়, সে পর্যন্ত চুপ, একদম চুপ। যদি মনে করেন মেয়ে বলে পার পাবে তাহলে এইসব চিন্তা সেখানেই হজম করে ফেলেন। আসলে শাহবাজের সেন্টারে এইরকম কোনো কিছুই নেই। 19 থেকে 20 হলেই চাপা খুলে হাতে চলে আসবে। চাপা সহি সালামতে চাইলে একদম চুপ। আয়না কাঁপতে কাঁপতেই চুপচাপ বসলো। ছোটোখাটো মানুষ যে আগে ছিল শাড়ি দুমড়ো মোচড়ানো, টানা হেঁচড়ায় এখন মাটিতে লুটোপুটি খাচ্ছে। গুটিয়ে উঠবে সেই সাহসও তার হলো না। তাকে দেখতে লাগছে পাগলের মতো। সে পাগলের মতো চুপচাপ বসে রইল। অবশ্য বেশিক্ষণ বসতেও পারল না, তার পেট মুচড়ে উঠল, আর উঠল বলেই কেঁদে ফেলল। শাহবাজ চোখ মুখ কুচকে বলল, কি হয়েছে? আয়না হিচকি তুলতে তুলতে কোনো রকমে বলল, বাথরুমে যাবো। দরকার পড়লে তো যাওয়ার দরকারই। শাহবাজের সামনে ভালো ভালো মানুষের অবস্থাও ঢিলে হয়ে যায়। আর আপনি তো চনুপটি, তবে এমন কেঁদে ওঠার কারণ কি?
আয়না উত্তর দিল না। শাহবাজ উত্তরের আশাও করল না। বিরক্তি মুখে তার মাথা বানানো পার্টিকে বলল নিয়ে যেতে। আয়না বাথরুমে গেল ভালোভাবেই। যাওয়ার আগে শাড়ি গুছিয়ে কোমরে গুজেছে। গুজে টুজে হালকাভাবে বাথরুম থেকে বের হতে দেখা গেল। মাথা বানানো পার্টি একটু দূরে ঘুরে দাঁড়িয়ে আছে। সে যে বের হয়েছে দেখেনি। তখনই তার মোটা মাথায় পাকাটা একটু নাড়া দিল, আর দিতেই টুক করে সাইড কেটে বেরিয়ে এলো। বেশি দূর অবশ্য যাবে না, এই অন্ধকার রাতে যাওয়ার সাহস কই, তাই আশেপাশে খাপটি মেরে বসবে। কত রাত কে জানে, সকাল হলেই কারো কাছে সাহায্য চাইবে। আয়না পালিয়েছে শাহবাজ বুঝলো মিনিট খানেক পরে। যেই চাপা খুলে আয়নার হাতে আসার কথা ছিল সেটা এলো এই মাথা বানানো পার্টির। এই পার্টি হলো জয়তুন আর পোষা লোকদেরই একজন, তাই তেমন ভাবান্তর হলো না। তবে এই এক থাপড়ে তার দাঁত নড়ে গেছে। সেই নড়া দাঁতের চাপায় হাত আর মুখ ভরা নোনতা রক্ত নিয়ে একদিকে দৌড়ে গেল, আরেকটা গেল আরেক দিকে। শাহবাজও এগোলো। রাতের অন্ধকার বেশি দূর যাবে না সে জানে। আশেপাশে বাড়িঘরগুলোতে খুঁজতে বলল। আয়না সত্যি বেশি দূর যায়নি। স্টেশনের পাশে এক গৃহস্থ বাড়ি। সেই বাড়ির উঠোনে একটা টিনের ঘরের সাইডে খড়ের পালা। সে খড়ের পালা ঘেঁষে চুপচাপ চুপচাপ বসে আছে। সে ঠিক করেছে সকাল হলে এই বাড়ির মানুষদের কাছেই সাহায্য চাইবে। কালার ঠিকানা চিঠি লিখতে লিখতে তার মুখস্থ। শুধু অনুরোধ করবে তাকে যেন একটু পৌঁছে দেয়। টাকা পয়সা এখন আর কোনো সমস্যা না। গয়না টয়না সব তার গায়ে। একটা বেসলেই সব সমস্যার সমাধান। সে দীর্ঘশ্বাস ফেলেই আরেকটু গুছিয়ে বসলো। এক রাতের মধ্যেই তার সব ভয় ডর কোথায় যেন গিয়েছে কে জানে। তবে গ্রামে ফিরে গেলে তার আর রক্ষে নেই। এমনিতেও মরবে, অমনিতেও মরবে। তার চেয়ে ভালো মরার আগে একটু শেষ চেষ্টা করা যাক। তখনই তার হাত পেয়ে কোনো একটা পোকা উঠল। আয়না এক লাফ দিতেই অমনি এমন ঝাড়া মারলো, মারতেই তার হাত লাগলো বাড়ির টিনের মধ্যে। নিস্তব্ধ রাতে এই হাত লাগার শব্দে শাহবাজ ঠোঁট টিপে হাসলো। সে মাত্রই এবারই উঠোনে এসে দাঁড়িয়েছে। শুধু যে সে শুনলো তা না, টিনের ঘরের ভেতরে মানুষও ধরফড়িয়ে উঠল। না উঠে উপায় কি, কিছুক্ষণ আগে যে গরু চুরি হয়েছে, তাই তারা থাকে বলতে গেলে সবসময় কিছুটা সজাগ। ভাবলো আবার চোর এসেছে নাকি, তাই তারা সজাগ হয়েও কোনো রকম শব্দ করলো না। তবে ঠিক টুপ করে উঠে পড়লো। আয়না অবশ্য এত কিছু বুঝলো না। সে আবারও আগের মতোই বসে গেল। ভাবছে মধ্যরাত, সবাই গভীর ঘুমে, হয়তো কেউ খেয়ালই করেনি। তবে সে তো আর জানে না ভাগ্য তাকে মিঠা পুকুর ছাড়তে দেবে না। ছাড়তে তো বহুত দূর। যে বাড়ি বউ হবে না বলে এত কিছু, সেই বাড়ি বউ হওয়ার আয়োজন নিজ হাতেই করে ফেলেছে। সেই করার প্রথম ধাপ হিসেবেই সে বসতে গিয়ে দেখলো পেছনে কেউ এসে দাঁড়িয়েছে, আর তার ছায়া ঠিক তার সামনে পড়েছে। হাজার চাঁদের আলো থাক, মধ্যরাত, তার মাথায় অন্য কিছু আসেনি। এসেছে জিন ভূতের মতো কিছু। তাই দিকবেদিক ভুলে সে লাফিয়ে এক চিৎকার দিতে গেল। শাহবাজ পেছন থেকে জাপটে মুখ চেপে ধরল। না ধরে উপায় কি, হাঁটুতে ঘিলু থাকা মেয়ে এই রাত বিরতে চিৎকার কি জিনিস এই মেয়ে জানে। ধরতেই আয়নাদের আত্মা উড়ে যাওয়ার জোগাড়। সে তো প্রায় টানা ভাঙ্গা পাখির মতো ছটপটিয়ে উঠল। আর তার ছটফটানিতে কোমরে গোছা কাপড় খুলে গেল, ছড়িয়ে গেল অন্ধকারে। শাহবাজ বোঝেনি, তবে থামানোর জন্য আরো শক্ত করে চেপে ধরল। আর ঠিক তখনই এক জাল এসে পড়ল তাদের উপরে। শুধু পড়ল না, এই সাইড থেকে টান পড়াই একেবারে আষ্টে পিষ্টে পুরো পেঁচিয়ে গেল। আয়না তো যেমন তেমন শাহবাজ নিজে হতবুদ্ধ হয়ে গেল। কিছু করার আগেই কেউ চেঁচিয়ে উঠল, চোর ধরেছি গো চোর, সবাই তাড়াতাড়ি আহো, চোর ধরছি চোর। পুরো বাড়ির মানুষ দৌড়ে এলো। শুধু বাড়ির মানুষ না, দৌড়ে এলো আশপাশ থেকেও। শাহবাজের পুরো কুচকে গেল। তার হাতের নিচে চেপে রাখা আয়নায় মুখও হা হয়ে গেল। হচ্ছে কি, একের পর একটা টর্চের আলো তাদের মুখের উপরে পড়তে লাগলো। পড়তেই সবাই অবাক, কেউ কেউ তো আস্তাক ফিরুল্লাহ বলে মুখে হাতও দিয়ে দিল। সারিং বাড়ির সকালটা শুরু হলো আর 5টা-10টা দিনের মতোই। সূর্যের মুখ দেখতেই বাড়ির সব কয়েকটা জানালার কাঠের কপাটগুলো খুললো প্রতিদিনের নিয়মে। বাসি ঘর উঠোনে ঝাঁট পড়লো। গরুর গোয়াল থেকে বালতি ভরা দুধ রান্না করে এলো। মাটির উনুন দাও দাও করে জ্বলে উঠল। তবে ভাঙ্গা বাড়ি, বিয়ে বাড়ির কোনো লক্ষণ খুব একটা দেখা গেল না। শুধু দেখা গেল প্যান্ডেল লাইট খুলে নেওয়ার লোকগুলো বেশ তোড়জোড়। তোড়জোড়ের অবশ্য যথাযথ কারণও আছে, কেননা তাদের উপরে জয়তুন আরার হুকুম জারি হয়েছে। সূর্য মধ্যগগনে যাওয়ার আগে পুরো বাড়ি খালি হওয়া চাই। খালি মানে একদম খালি। তাই তারাও প্রাণপণ লাগিয়ে খোলার তোড়জোড় করেছে। আমি বাড়ির লম্বা টানা টানা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই কিছুক্ষণ দেখলেন। তার সামলা গায়ে আজ সাদা কাপড়, কালো পাড়। সে অবশ্য কড়া রং পরে না বললেই চলে। সেই পাড়ে আঁচল লম্বা করে হাওয়ার দোল খাচ্ছে। তার সাথে দোল খাচ্ছে কোমরের সমান চুলগুলো। সকাল সকাল গোসল করার বাদিক আছে তার, পুরো বাড়ির মানুষটাই জানে। তাই কারো তেমন মাথা ব্যথা নেই। অবশ্য আশ্রিতা তো আশ্রিতাই, তাকে নিয়ে কারো মাথা ব্যথা হওয়ার কথা ওরা। জন্ম দিয়েছিল যারা, তাদেরই কখনো ছিল না, আর কার থাকবে। আম্বিয়া মনে মনে বড় একটা শ্বাস ফেলল।
ফেলে ঘুরে বাড়ির ভেতরে এলো। সে জানে যতক্ষণ সে এখানে থাকবে জয়তুনারার পোষা লোক সব লোকদের নজর তার উপরেই থাকবে। এটা অবশ্য নতুন না, যখন থেকে তারা এসেছে তখন থেকেই তাদের ধারণা কাজে লোক ইশারা দিলেই রাতের আধারে দরজা গিয়ে দাঁড়াবে। তবে এরা কি জানে আম্বিয়া আশ্রিতা হতে পারে, কাজের লোক হতে পারে, তবে সস্তা না। কিন্তু সস্তা একটা গর্ব তার জন্ম। নিজের চোখে কত দেখেছে, দেখেছে বলেই তার গা খিনখিন করে। আর যখন করে তখন বালতির পর বালতি পানি সে শরীরে ঢালে, যদি খিনখিনটা একটু কমে। ভেতরে এসে আম্বিয়া কাজের একটা মহিলাকে উঠোনে চেয়ার সাজাতে বললেও জয়তুনারা তার রং দেখানো শুরু করেছে। কনের চাচা আর গ্রামের গণ্যমান্য কিছু লোককে ডেকে পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যে হয়তো এসেও পড়বে। শুধু যে তারা আসবে তা না, তাদের দেখা দেখি গ্রামের মানুষের ঢল নামবে। আমিও জানি এই সব আর নতুন কি, গাঁও গ্রামে এগুলো চলে মুখরোচক হিসেবে। সে কাজে লোককে বলে জয়তুনারা রোমের দিকে গেল। এই বাড়ির সাংসারিক যত কাজ তাকেই দেখতে হয়। অবশ্য জয়তুনারার ইশারায় সে হলো এই বাড়ির দাবার গুটি। জয়তুনারা যেভাবে খুশি, যেখানে খুশি মনের মতো নিশ্চিন্তে চালান করেন। জয়তুনারা মাত্রই ঘুম থেকে উঠেছেন। তার বেলা করে ঘুমানো অভ্যাস নেই, তবে বলতে গেলে আজ কিছুটা দেরি হয়েছে। বিয়ে বাড়ি বয়স হয়েছে, তার মধ্যে নানান ঝামেলা। এই বুড়ো শরীর কি আর সয়, তাই ঝিমিয়ে গিয়েছেন। অথচ একসময় রাতের পর রাত জেগেছে, আবার ফজরের আজান পড়তেই কাজে দৌড়ে লেগেছে। অবশ্য না লেগে উপায় কি, এখনের মতো কি আর এত দাসীবন্দি ছিল তখন? পুরো সংসারের দায়িত্ব বাড়ির বউদের উপরেই থাকতো, আর থাকতো বলেই সকাল থেকে সন্ধ্যা হতে কাজের পেছনে দৌড়াতে দৌড়াতে এই উঠোনেই আম্বিয়া ধরে সকালের সব কাজ করলো। হাত মুখ পরিষ্কার করে চেয়ারে বসলো। বসতে জয়তুন বলল, বাড়ির খবর কি? আম্বিয়া বাসি খাট ঝাড়ছে ঝাড়তে ঝাড়তে বলল, কি আর খবর থাকবে, এই বাড়িতে কোনো নিয়ম কানুন আছে? যার যখন মন চাই তাই করে। এরশাদ ভাই এলো মাঝরাতে, এখনো দরজা খোলেনি। ছোট চাচা প্রতিদিনের মতো সকালেই বেরিয়েছে। বিনা উঠে বই পড়ে বই হাতে পুরো বাড়ি ঘুরছে। বলি মেয়ে মানুষের এত পড়া লিখে লাভ কি? সেই তো চুলার ঘরে পচে মরতে হবে। অযথা রাতের ঘুম হারাম করে চোখের নিচে কালি। কত বলি মুখে একটু চন্দন হলুদ মাখতো না, তা না, বইয়ের খাতায় ডুবে পড়ে থাকে। আর শাহবাজ, সে এখনো ফিরেনি। ফরহাদ ভাইয়ের সাথে নাকি হাতাপাই হয়েছে। একজন আরেকজনের নাক মুখ ফাটিয়ে শেষ। একটা কালমুখী ঠিক করছিলে, বাড়িতে পানা রেখেই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। জয়তুন হাসলো। আম্বিয়া সেই হাসি দেখলো, দেখে অবশ্য ভাবান্তর হলো না। ঠিক করে হাসার ক্ষেত্রে এই বাড়ির জুটি নেই। এই কালমুখী এবারই বউ হবে, দুনিয়ায় যেই প্রান্তেই হোক। আলাউদ্দিন বলছে। আম্বিয়া অবাক হয়ে তাকালো। আলাউদ্দিন ফকিরের মুখ ভার। যেটা বলেন সেটা ফলে, যেহেতু বলেছে তার মানে হবে। সে যেভাবেই হোক হবে। সে মুখটা অন্ধকার করে বলল, তাহলে নিশ্চিন্তে থাকো, তোমার ছোট নাতি কালমুখীকে নিয়েই ফিরবে। আর ফিরলে আবার পায়ে ধরে বড় নাতির গলায় ঝুলাইয়া দিও। জয়তুন আবারও খিকখিক করে হেসে ফেলল। তখনই বিনা দৌড়ে এলো। দৌড়ে আসার অনেক আগে জয়তুন আম্বিয়া বুঝলো বিনা এইদিকে আসছে। বোঝার অবশ্য কারণ আছে। এই মেয়ের পায়ে রূপার মোটা পা ঝাপ, হাঁটলে পুরো বাড়ি ঝমঝম করে। জয়তুনের খুব ভাল লাগে। একসময় এই পা ঝাপের তার খুব শখ ছিল। কত জোড়া যে ছিল হিসাব নেই। এখনও আছে, তবে শখ বয়স কোনোটাই নেই। অবশ্য এখন থাকে না। যখন তার স্বামী তাকে ফেলে দ্বিতীয় বউকে ঘরে উঠোনে আনলো, সেই দিন থেকে জয়তুন আর গায়ে আর কোনো গহনা তোলেনি। এমনকি নাক ফুলও না। শুধু যে গহনা তা না, স্বামীর সাথে কখনো আর এক রুমে থাকেনি। কত রাত গিয়েছে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করেছে। জয়তুনের মন গলেনি, না কখনো গলবে। সে ঘৃণা করে মনের দেহের প্রতিটি কণা থেকে। করে বলে, যেই দিন তার সমকক্ষে এই বাড়িতে পা রেখেছে তখনই সে তার কাছে মারা গেছে। আর বিধবারা কি গায়ে গহনা পরে না। জয়তুনও আর পড়েনি। সেগুলো ওই ঘুরিয়ে ফিরিয়ে বিনা পড়বে না কেন? সারেং বাড়ির একমাত্র মেয়ে সে। বিনা দৌড়ে এসেই বলল, কালাম ভাই বসির কাকারে ধরে আনছে। জয়তুন তার মতোই বলল, আনলে আনছে, তাতে তোরা তো মাথার বেদনা কি? বিনা উত্তর দিল না। তার এসব ভালো লাগে না। তবে আয়না বাবুকে তার খুব পছন্দ হয়েছিল। এমন একটা মিষ্টি ভাবেই তো সে চায়। কত কিছু ভেবেছিল, তবে সব আশাই গুঁড়ো বালি। জয়তুন বিনার ভারী মুখ দেখলো, দেখে হাসলো। নরম মেয়েদের কপালে ভোগান্তি বেশি। এই মেয়ের কপালে যে কি আছে আল্লাহই জানে। সে হেসেই বলল, বাসি মাথার বেনি নিয়ে উঠছিস কেন? জানিস না বাড়ির অমঙ্গল হয়? যা বাসি বেনি খুলে মাথা নতুন করে বানা। বিনা মুখ পাকালো, যত সব আজগুবি কথা। বলেই যেমন এসেছিল তেমনই দৌড়ে গেল। তার দৌড়ে যাওয়ার কারণ আছে। কালাম ভাই এসে জানালো ফরহাদ ভাই নাকি পড়াতে আসবে। দূর, সাত সকালে এই জ্বালা আর ভালো লাগে না। এর মধ্যে বিয়ের ঝামেলায় একটা পড়াও ঠিকমতো পড়া রাখিনি।
প্রীতিলা সকালে বারান্দায় মোড়া পেতে বসেছিল। সাবিহা রান্নাঘরে আয়োজন করেছে, মাটির চুলা তবুও কি সুন্দর করে সব গুছিয়ে করছে। তাদের সামনেই উঠোনে তার মেয়ে জুই এক কাজে ছোট ছোট মাটির হাতি পাতিল নিয়ে বসেছে। মায়ের মতো সেও গাছলতা পাতা দিয়ে রান্নার আয়োজন করেছে। সাবিহার গায়ের রং কালো, বাবার বাড়ির অবস্থা কিছুটা বলতে গেলে টানপোড়েন। 4 মেয়েকে নিয়ে সাবিহার বাবার চিন্তার শেষ ছিল না। তবে সেই চিন্তার পাশে এসে দাঁড়িয়েছেন তার বন্ধু জাফর। বিয়ের সম্বন্ধটাকে দিয়েছিলেন তিনি, যাকে প্রীতিলা নতুন করে চিনল সারেং বাড়ির ছোট ছেলে হিসেবে। তারা আর অমত করেনি, করার অবশ্য কারণও নেই। ইমরান ভালো ছেলে, সারেং বাড়ির সব হিসেব টিসেব সেই দেখে। আগে বৃদ্ধ বাবা ছিল, সে বছর দুয়েক আগেই গত হয়েছে। এখন এই 3 রুমের আধপাকা লম্বা ঘর, খোলা বারান্দায় এখনই বাবুই পাখির বাসার মতো ছোট্ট খাবার ঘর। সেখানে এক চিলতে উঠানের পাশে লাউয়ের মাচা, মুরগির খোয়ার। এই যে বাড়ির বাকি বেড়ার পাশ ঘেঁষে গাঁদা ফুলের বাগান, আর বাতাসে মিষ্টি একটা ঘ্রাণ। প্রীতিলার সব কিছু এত ভালো লাগছে বলেই তার কাছে মনে হয় সারিকা এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অবশ্য পৃথিবীর সব সুখ একপাক্ষিক, যা একজনের কাছে সুখ তা আরেকজনের কাছে হয়তো চোখে পড়ে না। কেননা সাবিহা তার সাজানো গোছানো ফ্ল্যাটে যতবারই গিয়েছে ততবারই চোখে কপালে তুলে বলতো, তোর তো রাজকপাল পৃথিলা, এই কত আরাম আয়েসের জীবন। অথচ তার কাছে যেটা আছে তেমন কিছুই মনে হয়নি। তার কাছে বিশেষ মনে হচ্ছে এই যে স্নিগ্ধ বাতাস, পাখির গান, এই যে ইট বেছানো চিকন সরু রাস্তা, আর এই যে সামনে বসা সাধারণ দেখতে অসাধারণ মেয়েটা সাবিহা। প্রীতিলা ভাবতে ভাবতেই জুঁইয়ের দিকে তাকিয়ে রইল। আর 5-10টা মেয়ের মতোই তার শৈশব গেছে। কখনোই মনে হয়নি যাদের মাঝে সে বড় হচ্ছে আসলে সে তাদের কেউ না। আর তাদের সে চেনে তো দূরের কথা, নাম পর্যন্ত জানে না। এই জানার রহস্য একজনই খুলতে পারে, তার মা। আচ্ছা, মা কি এখনো তার উপরে রেগে আছে? বিয়ের পরে একবার গিয়েছিল, মা দরজা খোলেনি। তার ছোট বোন মিথিলা জানালার পাশে দাঁড়িয়ে সে কি কান্না, সে মাথায় হাত বুলিয়ে চলে এসেছিল। আর কখনো চাওয়া হয়নি। এখন গেলে কি দরজা খুলবে? তখনই হইচই শোনা গেল। হইচই হচ্ছে সারেং বাড়ির উঠান থেকে। এই বাড়িটা দক্ষিণ দিকের কোনার সাইডে, তার মধ্যে আশেপাশে গাছগোছালিতে ভরপুর। এখান থেকে বলতে গেলে ওই বাড়িটা কিছুই দেখা যায় না, তবে বিশাল উঁচু বাড়িটা দেখা যায়। সামনে টানা বারান্দা দেখা যায়, বারান্দায় কেউ দাঁড়িয়ে সেটাও দেখা যায়। এই যে যখন সে এখানে এসে বসেছে তখন সাদা পাঞ্জাবি গায়ে এক লোককে দেখলো। বয়স কত এখান থেকে অনুমান করতে পারলো না, তবে মাঝারি বয়সের মনে হলো। সে যেমন কৌতূহল নিয়ে তাকালো, সেই লোকটাও তাকালো। প্রীতিলার সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে, তবে প্রীতিলার মনে হয়েছে লোকটা যায়নি, বরং যতক্ষণ ছিল দৃষ্টি তার উপরেই ছিল। আর কিছুক্ষণ পরে এক মেয়েকে দেখলো, কিছু নিয়ে এসে সে মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছে। বয়স মনে হয় খুব একটা বেশি হবে না, ফড়িংয়ের মতো কতক্ষণ বিনা কারণে উড়াউড়ি করে দৌড়ে চলে গেল। সাবিহা রান্না রেখে আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে গেল। প্রীতিলাও যাবে কিনা বুঝতে পারছে না, তবে ঝামেলা গুরুতর বোঝা যাচ্ছে। উঠোনে কিছু দেখা না গেলেও এই বাড়ি থেকে বের হওয়ার আলাদা যে রাস্তা, সেটা সাবিহাদের বারান্দা বরাবর। অবশ্য বাঁশের বেড়ার আড়াল হলেও মানুষের আসা যাওয়া বোঝা যায়। এই যে যেমন পৃথিলা ঠিক বুঝতে পেরেছে, দলে দলে মানুষ সারেং বাড়ির উঠোনের দিকে যাচ্ছে। পৃথিলা যাবে না করেও এগিয়ে গেল। উঠানে দুনিয়ার মানুষ, সেই মানুষজনের ভিড়ে সারেং বাড়ির নিচের খোলা বারান্দায় এক বৃদ্ধা সাদা থান পরে বসে আছে। তার গায়ে ব্লাউজ নেই, তবে মুড়িয়ে এমনভাবে মাথায় কাপড় দেওয়া দেখতে ভালো লাগছে। তাছাড়া থলথলে জ্বলে পড়া ধবধবে সাদা চামড়া, এতটাই সাদা যে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। তার পাশে দাঁড়িয়ে আছে মাঝারি গড়নের এক মেয়ে, অবশ্য মহিলাও বলা যায়, তবে বয়সটা পৃথিলা ঠিক অনুমান করতে পারল না। তবে মেয়েটার গায়ে আটপৌরে সাদা শাড়ির অবস্থা খুব একটা ভালো না মানে শালীন না, একটু যেন দৃষ্টিকটু। দাঁড়িয়েও আছে কেমন কোমর বাঁকিয়ে, না চাইতেও দৃষ্টিতে অন্যরকম চোখে পড়েছে। আর তাদের পায়ের কাছে এক লোক বসে আছে, শুকনো হাড় চিচিরে, গায়ে মলিন গেঞ্জি, রং চালা মলিন লুঙ্গি। সে হাতজোড় করে মিনতি করে বলছে, আম্মা ছোট মানুষ, ভুল করছে, মাফ করে দিন। জয়তুন পান চিবোতে চিবোতে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তার মুখে পানি কিছুক্ষণ চিবিয়ে থু করে সাইডে ফেলে বলল, মাপ তো করলামই, আর কত? আমি কিছু বলতাছি, বলেন, আপনারাই বলেন। বলে উঠানে বসা তার ডাকে আনা গায়ের লোকদের দিকে তাকিয়ে বললেন। গায়ের লোকদের তেমন ভাবান্তর হলো না, দেখে বোঝা যাচ্ছে জয়তুন আরার সাথে তারা একমত। তাছাড়া মেয়ে মানুষের এত সাহসী থাকবে কেন? আজ এর বিহিত না হলে গ্রামের মানুষ মেয়েদেরও তো চোখ ফুটে যাবে না, এমন গ্যারান্টি কি? জয়তুন আনার মতোই বলল, মেয়েগো পাখা হওয়ার আগেই কাটতে হয়, সেটা তুমি পারো নাই, তাই যতটুকু দোষ তোমার ভাস্তির ততটুকু তোমার। তবে সবই ভাগ্য, কি আর করার। জয়তুন আরার দিল বড়,
তা না হলে এখনও এখানে আস্ত বসে থাকতে না। তাই যাও, উঠানের মাঝ বরাবরে গিয়া বসো। মাথা নাড়া করে বড় কথা হলো, যদি নাড়া মাথায় কালি মেখে জুতোর মালা গলায় দিয়ে পুরো গ্রামে কয়েক চক্কর কাটাইতাম। সেটা করছি বলো? সামান্য ন্যাড়া করছি। আজকে করব, কালকেই দেখবা জায়গায় জিনিস জায়গায় ফিরে আসছে। তোমাদের জন্য যে আমার সম্মান গেল, সেটা কি আর ফিরে আসবে? বসির বলতে গেলে পায়ে পড়ে গেল, গিয়ে বলল, মাফ করেন আম্মা, এবারের মতো মাফ করেন। নাদান মাইয়া, বুঝজ্ঞান তো ওগো হয় নাই অত। তারে আমি খুঁজে আনমু, তারপর আপনি যা চাইবেন তাই হইব। জয়তনের সাথে সাথে পা সরিয়ে নিল, বিরক্তি মুখে বলল, ইস রে, দিলি তো পাটারে ময়লা করে। আমি এখন এই সাত সকালে যাব গোসল করতে? সর সর হারামজাদা, কুত্তার পেটে ঘি হজম হয় না, তোদের পেটে হইব কেমনে? আমার বাড়ির বউ হইলে রাজরানীর হইয়া থাকতো। বসির সরে বসে বলল, আপনি মুখ দিয়া বলছেন, বিয়া হোক আর না হোক সে আপনার বাড়ির বউ। আমার শুধু আরেকবার সুযোগ দেন। 12 ঘাটে ঘুরে আসা মাইয়া সারেং বাড়ির বউ হইব এত সোজা? সে তার খালার কাছে গেছে আম্মা, আর কোথাও না। আপনি পারলে খোঁজ নিয়ে দেখেন। আমার আয়না এখনো আয়নার মতোই স্বচ্ছ। তোদের আয়না স্বচ্ছ হোক ঘোলা, তাতে আমার কিছু যায় আসে না। অপরাধ করছো, শাস্তি হবই। একেবারে তো আর ছেড়ে দিতে পারি না। তাহলে সারেং বাড়ির কি আর মান থাকবো? তাই যাও বাবা বসির, উঠোনে যাও, গিয়া তাড়াতাড়ি কাজ সমাধা করে বিদায় হও। মিঠে রোদ উঠছে, সেখানে কিছুক্ষণ জল চৌকিতে বসবো। পৃথিলা অবাক চোখে সব তাকিয়ে দেখলো, হচ্ছে কি এখানে? এত মানুষ, কেউ কোনো প্রতিবাদ করছে না, যেন যা হচ্ছে সব ঠিক। কেমন মানুষ এরা? সে এগিয়ে যেতে গেল। সাবিয়া বলল, কোথায় যাচ্ছিস? ওখানে কেন? যা হচ্ছে অন্যায়। তাছাড়া মেয়েটা নির্দোষ, যা করেছে তার বড় নাতি। কোনো দরকার নেই, তুই আয়। পৃথিলাও শুনল না, এগিয়ে যেতে যেতে বলল, আমি শুধু কথা বলবো। কথা বলা কখনো অন্যায় হয় না। অন্যায় হয় অন্যায় দেখেও মুখ বুজে থাকা। পৃথিলা উঠোনে পা রাখতেই জয়তুন তাকালো। অবশ্য শুধু সে না, উঠোনে বসা প্রত্যেকটা মানুষই পৃথিলার দিকে তাকালো। তাকানোর অবশ্য কারণ আছে। একে তো গ্রামে নতুন মুখ, দ্বিতীয় এমন ভরা মস্তিষ্কে গ্রামের কোনো মেয়ে বউ না থাকা, না ডাকা পর্যন্ত এসে দাঁড়ায় না। তাদের সব আয়োজন ঘরে কোণে কিঞ্চিতে থেকে উকিঝুঁকি পর্যন্তই। পৃথিলার এত দৃষ্টিতে একটু অস্বস্তি হলেও তবে থমকালো না। সে স্বাভাবিকভাবে জয়তুন আরার সামনে দাঁড়ালো। সে অবশ্য খেয়াল করেনি, সে দাঁড়াতেই আরও দুজোড়া পা এই ভরা মস্তিষ্কে উপস্থিত হলো। সেই দুজোড়ার একজোড়া ছায়ার মতো ঠিক তার পেছনে, আর একজোড়া সারেং বাড়ির সাদা চুনকার করা বিশাল বাড়ির লম্বা কাঠের দরজায় গোড়ায়, যার চোখে মুখে ভেঙে যাওয়া কাঁচা ঘুমের রেশ নিয়ে কুমকুম চোখে তাকিয়ে দেখল। সারেং বাড়ির উঠানে সারেং বাড়ির মাথা জয়তনারা বেগমের সামনে সারেং বাড়ির একমাত্র রক্তকে। পৃথিলার ডানে বামে সামনে তাকিয়েও কোথাও তাকিয়ে দেখেনি বলেই তার পেছনে বা সামনে কে এসেছে সে খেয়াল করেনি। তার দৃষ্টি জয়তনারার ওপরে, যেখানে দৃষ্টি রেখে তার স্বভাবত শান্ত নরম স্বরে সালাম দিল। জয়তন পৃথিলার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো। গায়ের রং ধপধপে ফর্সা না হলেও গাঁও ও গ্রামে একে বলে হলদেটে ফর্সা। বয়স যত বাড়ে এই রূপের ঝলক দিন দিন তত খোলে। অবশ্য জয়তুন এই মেয়ের বয়স অনুমান করতে পারল না। 15-র পরে মেয়েদের বয়স ঠিক ধরা যায় না। তবে গায়ের সুন্দর মার্জিত কাপড় এতটাই মার্জিত যে শরীরের ভাস্ত দূরের কথা, কোনো বাড়তি অংশও কারো নজরে পড়বে না। মাথায় কাপড় নেই অবশ্য, তবে গুছিয়ে হাত খোপা করা। এই মেয়ে গায়ের না, জয়তুন সাথে সাথে বুঝলো। চোখ মুখ শান্ত, সেটা থাকতেই পারে, তবে এই শান্ত রূপের মাঝে অন্য কিছু একটা আছে। গায়ের মেয়েদের মাঝে সেটা থাকে না। আর থাকে না বলেই সে নিজেও শান্তভাবে চোখ বুলালো। মুখে সালাম না নিলেও মাথা হালকা নাড়ালো, নেড়ে আম্বিয়ার দিকে তাকালো, যার অর্থ কোথাকার আকাশ পড়ে এর আবার আমদানি হলো। আম্বিয়া জয়তুনের না বলা কথার অর্থ ভালোভাবে বুঝলো। জ্ঞান হওয়ার পর থেকে না বুঝে উপায় কি, তাই আরেকটু আরাম করে দাঁড়িয়ে নির্বিকার চিত্তে বলল, কাল রাতে তোমার বড় নাতি নিজে এই আপদ ঘাড়ে করে নিয়ে এসেছে। তারই জিগাও কাহিনী কি? বিয়ে তো এতকাল করতে চায়নি, একটাই যাই রাজি হলো। কোণে উড়াল পঙ্খী উড়ে উড়ে কোথায় যেন গোল পাকাচ্ছে কে জানে। সে পঙ্খির তার খবরও নাই, তবে আধা রাতে আরেকজনকে নিয়ে হাসির। আম্বিয়া একটু অবাক হয়ে জাফরের দিকে তাকালো। সে দাঁড়িয়ে আছে মেয়েটার ঠিক পেছনে। ছোট চাচা শান্তশিষ্ট মানুষ, মেয়ের মতোই সব সময় স্নেহ করে এসেছে। তবে আজকের কণ্ঠ ভিন্ন, না ধমকে ওঠেনি, তবে কণ্ঠের আগের আভাস আম্বিয়া যেন ঠিক পেল। জাফর এগিয়ে এলো, দাঁড়ালো পৃথিলার ঠিক পাশে। দাঁড়িয়ে পৃথিলার মুখের দিকে একবার তাকালো। পৃথিলা নিচেও এক পলক তাকিয়ে আছে। তার পেছনে যে কেউ ছিল সে জানেই না, তাই হঠাৎই কথার আওয়াজে বলতে গেলে একটু চমকে ওঠে। জাফর সাথে সাথে চোখ ফিরিয়ে আম্বিয়ার দিকে তাকালো, উষ্ম সুরে বলল, মুখ সামলে আম্বিয়া, আমাদের স্কুলের শিক্ষক আসে, আমি নিজে তাকে অনুরোধ করে এখানে এনেছি, তাই অসম্মান হবে এমন কাজ তো দূর, শব্দও যেন মুখে না আসে। পৃথিলা অবাক হলো,
তাকে কেউ অনুরোধ করে আনেনি, সাবিয়া শুধু বলেছিল, আর সে নিচে থেকে এসেছে। সে ভালো করে খেয়াল করে তাকালো, এই লোকটাই সকালে বারান্দায় ছিল। জয়তন ভ্রু কুচকে তাকালো। শিক্ষিত, সম্মান সবই ঠিক আছে, তবে কোনো কিছুই একটা ঠিক নেই। কি ঠিক নেই ধরতে পারল না। আম্বিয়া নিজেও হতভম্ব, তবে সবার সামনে এভাবে বলাই একটু গায়েও লাগলো। সেই লাগা অবশ্য কাউকে বুঝতে দিল না, বরং ঢং করে বলল, ওরে বাবা, তাই নাকি? বুঝতে পারি নাই গো ছোট চাচা। বলে পৃথিলার দিকে তাকালো, তাকে কৌতুকের সুরে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম জি। মুখ্য সূক্ষ্ম মেয়ে ছেলে আমি, দোষভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। পৃথিলা বড় একটা শ্বাস ফেলল। এই মেয়ে যে চূড়ান্ত অশুভ তার আর বুঝতে বাকি রইল না। সে আম্বিয়ার থেকে মুখ ফিরিয়ে জয়তনারার দিকে তাকিয়ে আগের মতোই নরম সুরে বলল, আপনি বড় সম্মানিত মানুষ, হয়তো এদের কিছুটা ভুল হয়েছে, তবে ক্ষমা মহৎ গুণ। এই গুণে কেউ অসম্মানিত হয় না, আপনার সারেং বাড়িও হবে না, তাই দয়া করে মাফ করে দিন। মাফ তো করলামই, আর কত? মাফ করলে এর মধ্যে শাস্তি আসে না। তিনি বয়স্ক মানুষ, যেতে দিন। তাছাড়া জোর করে কোনো কিছু ভালো বয়ে আনে না। একবার ভাবুন, মেয়েটার সাথে যদি জোর না হতো এত কিছু হতোই না। না এই লোকটা এমন বিপদে পড়তো, না আপনার বাড়ির সম্মানে কোনো আঁচ পড়তো। আমরা মানুষ, কেউই ভুলে উঠতো না। আমি নিজেও না, আপনি তেমনই আপনিও না। তবে যেহেতু আপনি বড়, আপনার উচিত আরও সহনশীল, ক্ষমাশীল হওয়া। এত ভারী ভারী শব্দ জয়তন ভ্রু পাকিয়ে তাকালো। এই বাড়ির ছেলেপেলেদের মধ্যে লেখাপড়া করতে বলতে গেলে জাফরি, এরপর এরশাদ, না জাফরের মতো অত না, কলেজ পাশ করেছে, তবে এর উপরে পড়তে গেলে শহরে যেতে হতো। সে যায়নি, বরং নিজ ইচ্ছায় সংসারের হাল ধরেছে। জাফরের চেয়ে 10 গুণ ভালোভাবেই ধরেছে। আর শাহবাজ, এটা তো মারামারি করেই কুল পায় না, লেখাপড়া করবে কবে? তাই সে ভ্রু পাকিয়ে বলল, কি উচিত না উচিত এখন তোমার কাছ থেকে শেখা লাগবো? না, আমি শুধু বলছি, আপনি বড়, আমার যে জ্ঞান, অভিজ্ঞতা, জানা ক্ষমতা সবকিছুই আপনার বেশি। তাই বলছি একটু বিবেচনা করুন। সমাজ মানুষ হিসেবে না, অন্তত নারী হিসেবে একবার ভাবুন। একটু ভাবলেই মানুষটার অবস্থানটা একটু হলেও বুঝতে পারবেন জোর করে কখনো কোনো কিছু ভালো বয়ে আনে না। তোমার বিয়ে হয়েছে? পৃথিলা থমকালো, তবে সাথে সাথেই নিজেকে সামনে নিল। সে বাস্তবতা জানে, বোঝে। যেখানেই যাক, এই প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে, এটা সত্য। আর এই সত্যের জন্য সবসময় আঙুল তার দিকে উঠবে। মেয়ে বলে কথা, স্বামীর ঘর করেনি মানে তোমার আর কোনো যোগ্যতা নেই। বড় গলায় বড় গলায় কথা বলার অধিকার নেই, বরং এই ক্ষত থেকে তাকে ক্ষতবিক্ষত করে সবাই নিচের দিকে টেনে নেবে। নিক, সেও দেখতে চায় এক ভুল তাকে কতটা ক্ষতবিক্ষত করতে পারে, কতটা নিজের টেনে নিতে পারে। সে নিজের ইচ্ছায় ভুল করেছে, তাই সব শাস্তিও মাথা পেতে নেবে। প্রীতিলা নিজেকে সামনে নিল, নিয়ে কিছু বলবে, তখনই জাফর বলল, আমা বাদ দেন। বলে পৃথিলার দিকে তাকিয়ে বলল, আমার মেয়ের বয়সে তুমি, তাই তুমি করে বলছি, ঘরে যাও। এসব ঝামেলায় পড়ার তো কোনো দরকার নেই। এসব গ্রামের অহরহ হয়, 2 দিন পরে সব ঠিক হয়ে যায়। আপনি? ছোট্ট একটা প্রশ্ন, তাও জাফরের বুক কেঁপে উঠল, গলা ধরে এলো। নিজেকে কোনো রকম সামলে বলল, আমি জাফর, এর সাথে ছোট চাচা। প্রীতিলা কিছুক্ষণ তাকিয়ে রইল, মুখটা চিনলেও বুঝতে পারল কে। তবে কোনো কারণে লোকটা তাকে সেফ রাখতে চাইছে। কেন? সে জাফরের দিক থেকে চোখ ফিরিয়ে নিতে নিতে বলল, অহরহ হলেই সবসময় হতে হবে এমন কোনো কথা নেই। তারপর চোখ ফিরিয়ে জয়তনারার দিকে তাকিয়ে আগের মতো শান্ত তবে দৃঢ়ভাবে বলল, হ্যাঁ আমার বিয়ে হয়েছে। তো জামাই কই তোমার? বটবাড়ি বউরা তো এভাবে একা একা কোথাও চলে আসে না। আমরা একসাথেই নেই। জয়তন মুখ বাঁকিয়ে হাসলো আম্বিয়াও। তাদের হাসির মধ্যে জয়তন বলল, দেখছো, জোর না করার ফায়দা। যদি তোমার বাপ মা সঠিক সময় করতো, তা না হলে এত কিছু হইতোই না। একবার ভাবো, যদি সঠিক সময় জোর করতো, তাইলে আজ এখানে দাঁড়াইতে না, মন দিয়ে স্বামী সংসার করতে। অবশ্য সাপাই যাদের এত জোর, সেই মেয়েদের সংসার হবে না সেটা জানা কথা। তাই বাপু, নিজের রাস্তা মাপো। আমাদের গ্রামের বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই। মাস্টারি করতে আইসো, তাই চুপচাপ করো। প্রীতিলা নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার দুনিয়া ছিল ছোট, এই ছোট দুনিয়ায় এমন নোংরা বাস্তবতার মুখগুলো তার কখনো দেখা হয়নি। সে ঢোক গিলে বলল, এগুলো অন্যায়। তোমার কাছ থেকে আমার ন্যায় অন্যায় শিখতে হবে না, আমি আপনাকে শেখাচ্ছিও না। তবে শাস্তি হলে দুজনেরই হওয়া উচিত। জয়তন পুরো কুচকে তাকালো। প্রীতিলা আগের মতোই চোখে চোখ রেখে বলল, মেয়েটা পালিয়ে যায়নি, সে কিন্তু বিয়ের জন্য ঠিক প্রস্তুতি নিয়েছিল। আপনার বড় নাতি নিজে এই মেয়েকে রেলে তুলেছে। আমি যেই নৌকায় এসেছি, এই মেয়ে সেই নৌকায় ছিল। ফরহাদ নামের এক লোকও ছিল। বিশ্বাস না হলে তাকেও আনতে পারেন। আপনার বাড়ির সামনে সম্মানে আঁচ আনার জন্য যদি এই লোকটার শাস্তি হয়, মেয়েটার হয়, তাহলে আপনার নাতিরও হওয়া উচিত। অপরাধ যেহেতু সমান, শাস্তিও সমান। আয়নার চাচা যেন অথৈ সাগরে ডুবতে ডুবতে তীর খুঁজে পেল।
পেতেই মাথা নাড়িয়ে বলল, একদম ঠিক আম্মা, আমি আগেই কইছি আমার আয়না নির্দোষ। সে কি দুনিয়া আসিনে? আপনাকে সামনেই তো বড় হইল, কখনো কোনো দোষ পাইছেন? বলেন, আপনারাই বলেন। বলেই বসির গ্রামের মুরব্বীদের দিকে তাকালো। সবাই একটু থতমতই হয়ে আছে। আজ পর্যন্ত তাদের গ্রামে কোনো মজলিসে এমন বিরল ঘটনা তো ঘটেইনি। তার মধ্যে যেখানে সঙ্গ জয়তুনারা বসা, তারা থতমতভাবেই জয়তুন আড়ার দিকে তাকালো। তার নাতির কারবার সে নিজেই সামলে দিক, পরে কি থেকে কি করবে পেছনে পড়ে যাবে। আর যার একবার পেছনে এই বুড়ি লাগে পথের ফকির করে ছাড়ে। জয়তুন পুরো কুচকে এরশাদের দিকে তাকালো। এরশাদ তাকিয়ে বলল, কি কয় এই মাস্টার নি? প্রীতিলা আবারও একটু চমকালো, চমকে এরশাদের দিকে তাকালো। এতক্ষণে সে এই লোকটাকেও খেয়াল করেনি। এরশাদ যখন দাঁড়িয়ে আছে স্বাভাবিকভাবেই চোখে মুখে ঘুমের রেশ নেই। সে সরল মুখে মাথা চুলকে হালকা হাসলো, এক চোট মাথা চুলকে বলল, কথা একেবারে সত্য, আয়নামতিকে আমি রেলে তুলেছি। জাফর ঠোঁট টিপে হাসলো, যেমন দাদি তেমন তার নাতি। তবে জয়তুন আগুন চোখে কিছুক্ষণ এরশাদের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ ফিরিয়ে গায়ের মানুষদের দিকে তাকিয়ে বলল, শাস্তি শাস্তি, সারেংবাড়ির সম্মান নিয়ে যে টান দিব সে যাই হোক জৈতুন আরা ছাড় দেবে না। বলে কালামের দিকে তাকিয়ে বলল, এই দুইটারে মাথা নাড়া করবি, এক্ষুনি করবি। আর ওই কালমুখীরে খুঁজে বের কর, যেহেতু আমার নাতির ইশারায় পালিয়েছে তাই তারে এই জয়তুন মাফ করলো, তবে এই বাড়ির বসে কখনো হবে না। বলে জয়তুন ভেতরের দিকে চলে গেল। যেতে যেতে আরেকবার পৃথিলার দিকে তাকালো। পৃথিলা অবশ্য সেই দিকে খেয়াল নেই, তার সব ধ্যান এরশাদের দিকে। কেননা তার তাকানোর মাঝে লোকটা বিনা বাক্য সিঁড়িতে পা ছড়িয়ে বসলো। বসতেই মোটা মোটা কালো মতো একটা লোহার খুর হাতে এগিয়ে এলো, আর খুব স্বাভাবিকভাবে তার সব চুল চোখের পলকে কেটে ফেলা হলো। আল্লাহ, কোথায় এসেছে সে? এরশাদ গোসল করে আর নিজের রুমে গেল না। তার গলায় গামছা, খালিকা নিচে লুঙ্গি। গামছা নিয়ে নাড়ামাথা কষতে বসতে চাচার রুমে এলো। তাদের সবার রুমই দ্বিতীয় তলায়, বলতে গেলে সারেং বাড়ির জীবিত 3 পুরুষের রুমেই দ্বিতীয় তলায়, বাকি সবাই নিচে। বিনার অবশ্য খুব শখ তার রুম উপরে হবে, তবে তাদের এক কথা, সে নিচে সব মানুষের মেয়ে মানুষের কারবারও নিচে। জাফর দাঁড়িয়ে আছে তার রুমের জানালার পাশে, দৃষ্টি তার নিচে। তার হাতে একটা সাদা কাগজ। কাগজটা কিসের এরশাদ জানে। সে নিজে কাল রাতে যখন ছোট চাচার সামনে ধরলো, সে বিস্ময় নিয়ে কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে রইল। কাপা কাপা হাতে চিঠিটা হাতে নিতেই পড়ে যেতে নিল। এরশাদ সামলালো, সামনে ধরে নিজেই খাটে বসলো, বসে বলল, যাকে এক সময় দুনিয়া এফার ওপার করে খুঁজেছ, ভাগ্য নিজে তাকে তোমার কাছে নিয়ে এসেছে। জাফর কিছু বলতে পারেনি, এরশাদও আর কিছু বলল না। শেষ রাত ছিল, নিজের রুমে চলে গিয়েছে। ছোট চাচার এই কাহিনী শুনেছে সে বলতে গেলে অনেকটা আগে। চাচা একদিন রুমে ডেকে এনে বলল, তোমার ছোট চাচি আমার দ্বিতীয় স্ত্রী। এখানে বিশ্ববিদ্যালয়ে কই? জসিম ভাই লেখাপড়া করেনি, বাবার খুব ইচ্ছে ছিল আমি যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হই। বাবা মারা গেলেন, তার শেষ ইচ্ছে বলো আর নিজের। লেখাপড়াটা করেছিলাম মন দিয়েই, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বেগ পেতে হয়নি। সেখানে পরিচয় হলো শায়লার সাথে। সেই পরিচয় থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে। ভেবেছিলাম সুযোগ বুঝে বাড়িতে সব জানাবো, তবে সেই সুযোগ আমি পাইনি। তোমাদের ছোট চাচি আমার বোনের মেয়ে, যৌতুকের জন্য বিয়ে ভেঙেছিল তারা। যেই দিন ভেঙেছিল সেই দিনে আম্মা আমাকে চিঠি পাঠালেন, যত তাড়াতাড়ি সম্ভব যেন আমি বাড়িতে আসি। খবর পেয়ে আমি দৌড়ে এলাম। আসতে আম্মা আমার হাত ধরে নিজের মাথায় রেখে বললেন, যদি একদিনের জন্যও আমার এই নিজের মা মনে করস, তবে এই মুহূর্তে আমার বোনজিরে বিয়ে করবি। আমি হতভম্ব, কি করব কি বলবো দিশে পাই না। তবুও কোনো রকমে আস্তে করে আম্মাকে বললাম, আমার বউ আছে আম্মা, আমি বিয়ে করেছি। আম্মা অনেকক্ষণ কোনো কথা বলতে পারিনি, তবে নিজেকে সামলে বলেছে, যে বিয়ে করজন নেই সেই বিয়ে আবার বিয়ে কি? ওইসব নষ্টা ছেলে মেয়ের কথা ভুলে যাও। আর যদি ভুলতে না পারো তাহলে আম্মাকে ভুলে যাও। তোমার আম্মা তার বোনকে কথা দিয়েছে, সেই কথা যদি আজ খেলাপ হয়, তবে কথা দিচ্ছি কাল সকালে সূর্যের মুখ জৈতুন দেখবে না। ব্যাস আটকে গেল। কেননা এই আম্মার সাথে তার নারী ছেড়া সম্পর্ক নেই, তবে আত্মার আছে, দয়ার আছে, ঋণের আছে। আর এই ঋণের বোঝা এতটাই যে অস্বীকার করলে দুনিয়া আঙ্গুল তুলে বলতো। নিজের মা হলে এমন করতো, সৎ মা তো এজন্য বুক কেঁপে ওঠেনি। এই জন্যই বলে সৎ সৎই হয়। যতই বুকে আঁকলে ধরো, সৎ কখনো আপন হয় না। আপন হতে ঋণের বোঝা কমাতে কাপুরুষের কাতারে চলে গেল অনায়াসেই। এই বিয়ের পরে শায়লার সাথে যোগাযোগ করার সাহস আমার হয়নি, তবে তার খোঁজে শায়লা ঠিক এসেছিল। এই মিঠাপুকুর গ্রামে পা রাখতেই তার সাথে হওয়া অন্যায়ের খবরটা সে ঠিক পেয়েছিল। সে চাইলেই সারেং বাড়িতে পা রাখতে পারত, চাইলেই সারেং বাড়ির মান সম্মানকে ধুলে মেশাতে পারত। হাজার প্রমাণ তার কাছে আছে, তবে সেই রকম কিছুই করেনি। কিন্তু যাওয়ার আগে একটা চিঠি তার নামে রেখে গিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, অভিশাপ কখনো দিতে হয় না, আমিও দেব না। ওপরে যিনি আছেন
তার উপরে ছাড়লাম। তবে কসম করে বলছি, আমাকে তোমার প্রাপ্ত পরিচয় তুমি দিতে পারোনি। আমি তোমার সন্তানের কাছে তোমার পরিচয় দেব না, মরে গেলেও না। সেই চিঠি পেয়ে জাফর দৌড়ে গেল। বুঝি সব পাওয়া যায়? যায় না। শায়লা হারিয়ে গিয়েছিল। সেই হারানোর বছরখানেক পরে তার নামে একটা চিঠি এসেছিল, সাদা শুভ্র কাগজে। সেই কাগজের উপরে সুন্দর মোটা করে একটা শব্দ লেখা, তালাকনামা। সেই তালাকনামার ওজন একমাত্র জাফর জানে, হয়তো ওপরওয়ালাও জানে বলেই সারেংবাড়ির ধ্বংস তখন থেকে শুরু হয়েছিল। কেননা গ্রামগঞ্জে ডাকাতি খুবই সাধারণ ব্যাপার, অহরহ হচ্ছে। তবে সারেংবাড়িতে ডাকাতেরা এসেছিল আজরাইল হয়ে। সেই আজরাইলের সাথে কোনো দুশ্মনী ছিল জাফর জানে না। তবে তারা সারেংবাড়িকে এক রাতে দুমড়ে মুচড়ে ফেলেছিল। এরশাদ সেই দিন বলতে গেলে কিছুটা থমকে গিয়েছিল। ছোট চাচাকে সবসময় দেখে এসেছে শান্ত চুপচাপ। বড় ভাইয়ের মৃত্যুর পর সব কাজ নিজ দক্ষতায় করেছে। সে বড় হওয়ার পরে সব ঢেলে তার ঘাড়ে ঠেলে ফেলে দিয়েছে, বলেছে, আর পারছি না রে এরশাদ, আমাকে এবার মুক্তি দে। সে সত্যি মুক্তি নিয়েছিল। কোনো কিছুতে সে আর নেই, নিজের মতো থাকে, খায়, ঘুমোয়। সেই মানুষটার ভেতরে এমন ক্ষত আছে বোঝা যায় না। দাদিকে ছোট চাচা চাচি বা তার সন্তানের ব্যাপারে আর কখনো কিছুই বলেনি। দাদিও আগে বাড়িয়ে আর কিছু বলেনি। তবে ছোট চাচা জানতো এই বিয়েকে বিয়ে না মানলেও তার আম্মা সারেংবাড়ির শেষ রক্তের জন্য দুনিয়া ভেঙে ছুঁড়ে ফেলতো। ছোট চাচির সাথে অন্যায় তো করেইছে, আর কত? সে অন্যায়ের পাপের বোঝা আর বাড়াতে চায়নি, তাই তার শাস্তি সে মাথা পেতে নিয়েছে। তবে বাবা তো একেবারে জন্যও চেয়েছিল সন্তানের মুখটা দেখতে, তবে তার খোঁজ সে পায়নি। ততদিনে অনেকটা বছর কেটে গিয়েছে। এরশাদ সবাই মাত্র কারবার বুঝে শুনে নিচ্ছে। তবে ছোট চাচা থামেনি। নিজে যেমন সাধ্যমতো খুঁজেছিল, তেমন তাকেও তখন অনুরোধ করে বলেছিল, তোর তো অনেক চেনা জানা, দেখিস তো একটু খুঁজে। এরশাদ খুঁজেছে সাধ্যমতো, নিজের দায়িত্বে অনেক খোঁজে খবর বের করেছিল। তবে নিজ থেকে হারানো মানুষকে কি সহজে পাওয়া যায় না। তবে উপরে যিনি আছেন তার ইচ্ছে বোঝা বড়ই দায়। সব খোঁজা টোজা যখন সমাপ্তি হয়ে গেছে, তখনই ছোট চাচার বন্ধু মানে সাবিহার বাবার চিঠি এসে হাজির। চিঠিতে লেখা ছিল, মেয়েকে চোখের দেখা দেখে যদি দেখতে চাও চলে এসো, তবে তাদের দুনিয়ার বলে স্পর্শ করতে যেও না, মেয়েটাও শেষ হয়ে যাবে। ছোট চাচা, ইমদাদুল চাচা, শায়লা চাচি তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু। শুধু বন্ধু না, তাদের বিয়ের একমাত্র সাক্ষী। সে সাক্ষী কাছেই স্মৃতি হিসেবে বিয়ের কিছু সাদা কালো ছবি তার কাছে ছিল। সাবিহা সেই ছবি তাদের পারিবারিক অ্যালবামে দেখেছে 1000 বার। তাই বান্ধবীর বাড়িতে গিয়ে বান্ধবীর মাকে চিনতে একটুও সময় লাগেনি। আর লাগেনি বলেই বাসায় ফিরে বাবাকে জানিয়েছে। জাফর চাচা দৌড়ে গেলেন, দূর থেকে দেখছেন। একদিন, 2 দিন, কতদিন এরশাদ জানে না, তার জানার কথাও না। সে তার কাজ নিয়ে ব্যস্ত। তবে ওই কয়েকদিনে জাফর চাচাকে সে হাসতে দেখেছে। হেসে হেসে চোখে পানি নিয়ে তার কাঁধে হাত রেখে বলতো, মেয়েটা কার মতো হয়েছে বলতো? একদম চুপচাপ, শান্ত, কি মায়া করা চোখ, দেখলেই বুকটা জুড়ে যায়। তবে সেই হাসি বেশি দিন স্থায়ী হয়নি। শালা চাচা ধরে ফেলেছিল। ধরে অনেকটা দিন পরেই আরেকটা চিঠি ছোট চাচার নামে এসেছিল। সেখানে শুধু লেখা ছিল, আমাকে বাধ্য করো না জাফর, কারণ আমি চাই না সে জানুক তার গায়ে একজন কাপুরুষের রক্ত। ছোট চাচা আর যায়নি, তার জীবনে চলেই গেছে। সে চেয়েছে মেয়েটা ভালো থাকুক। তবে ভালো থাকা চাইলেই হয় না। এই যে 4 আঙ্গুলের কপাল, এখানে থাকতে হয়। আর না থাকলে কারো সাধ্য নেই ধরে বেঁধে সুখের সাগরে ভাসার। এরশাদ জাফরের রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো। কাঠের কারুকাজ করা ছোট্ট আয়না, কোনো রকম শুধু মুখটায় দেখা যায়। এরশাদ সেই আয়নায় নিজের আগুনে ঝলসে যাওয়া কোচকানো মাংসের ভয়ঙ্কর মুখটার দিকে তাকিয়ে রইল। অনেকদিন পরেই তাকালো, তাকিয়ে হেসে ফেলল। এতদিন ছিল ভয়ঙ্কর, আজ নাড়া মাথায় সব সীমা ছাড়িয়ে 16 কলা পূর্ণ হয়ে গেছে। সে হেসেই খাটে এসে বসল। তার রুমে আয়না নেই, চাচা রুমেও ছিল না। ছোট চাচির সাথে তার সংসার জীবন সীমিত। এই বছর 6-1 মতো সেই সংসারের ভিতরে কেমন ছিল এরশাদ জানে না, জানা কথাও না। বয়স আর তখন তার কত, 14-15। এই বয়সে চাচা চাচি বিবাহিত জীবন নিয়ে আগ্রহ থাকার কথা না। তবে বাইরে দেখতে ঠিক ঠিকই ছিল। তখন চাচা চাচির রুমে ছিল 2য় তলার অন্য পাশে। সেই ডাকাতের ঘটনার পরে চাচা এই রুমে চলে এসেছিল। এই রুমে একটা পালঙ্ক ছাড়া চেয়ার, টেবিল, বইয়ের তাক আর কাঠের একটা আলমারি। বাকি যা টুকটাক আছে সব বিনার বদৌলতে। এই যে কাঠের কারুকার্যের আয়না, সেটাও শুধু এই রুমে না, পুরো বাড়িতেই। কেননা মেলা থেকে এক এক সময় এক এক জিনিস কিনে যেখানে মন চায় সেখানে লাগিয়ে ফেলে। এই বাড়িতে সবচেয়ে সুখী মানুষ মনে হয় সেই। কোনো টেনশন নেই, চিন্তা নেই, ধূসর এই সারেংবাড়ির রঙিন প্রজাপতি সে। এরশাদ খাটে বসে ভেজা গামছা গলায় ঝুলিয়ে বলল, এখন তো আর সমস্যা নেই, পরিচয় গোপন করছো কেন?
জাফরের দৃষ্টি ছিল বাহিরে। দৃষ্টি ফিরিয়ে এরশাদের দিকে তাকিয়ে বলল, তোর কি ধারণা পরিচয় পেলে এই মেয়ে গদগদ হয়ে পাপের গলায় ঝুলে পড়বে? এরশাদ হাসলো, হেসে বলল, দ্বিতীয় জয়তুনারা সে। হুম বলে জাফর এগিয়ে চেয়ার টেনে বসলো। বড় ভাই আর তার বয়সের পার্থক্যও নেই, তাই ভাই সংসারী হয়েছে আগে, সন্তানাদি হয়েছিল আগে। এরশাদ বাড়ির প্রথম সন্তান, সেই হিসেবে চাচা ভাতিজা বলতে গেলে একে অপরের ন্যাওটা হয়ে বড় হয়েছে। সে বসে এরশাদের দিকে তাকিয়ে বলল, আলতাফ আলীর প্রতিচ্ছবি সে। বুইরাকে মনে নেই আমার। জ্ঞান বোঝার আগে উড়াল দিল। সে চুপচাপ শান্ত আর নিজের শক্ত নীতিতে চলা দৃঢ় মনোবল সম্পূর্ণ। জয়তুনারার কোনো নীতি নেই, তার এক নীতি সে নিজে। সবার এই নীতিই চা নিজের উঠতে গিয়ে কেউ কখনোই ভাবে না। তাছাড়া এত নীতিবান ছিল তো বউ রেখে আরেক বিয়ে করেছো কেন? আমি করেছি কেন? খারাপ মানুষেরা কখনো কোথাও আটকায় না, আটকে যায় ভালো মানুষেরা। তাছাড়া গ্রামগঞ্জে বংশ কি তোর তো না জানা কথা না, বংশ সমাজ রক্ষায় অনেক কিছু করতে হয়। তবে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল জয়তুনারার রূপে দেওয়ানা হয়ে এই বাড়িকে বউ করে আনা। প্রিয় দাদি আমার, মুখ সামলে টামলে বলো। জাফর হালকা হাসলো, হেসে আবারও জানালার দিকে তাকিয়ে বলল, ইমরানের সাথে কথা হয়েছে? হ্যাঁ। আমার মেয়ে এখানে কেন? এরশাদ উত্তর দিল না। জাফরের দৃষ্টি আগের মতোই বাহিরে। কিছুক্ষণ সেই ভাবেই নিশ্চুপ তাকিয়ে রইল। তারপর বলল, বাবা মায়ের পাপের শাস্তি মাঝে মাঝে সন্তানদের উপর দিয়ে যায়। আমার পাপের অংশটা হয়তো মেয়েটার উপর দিয়েই গেল। যেই পাপ আমি করেছি সেই পাপ আরেকজনে আমার মেয়ের সাথে করে গেল। তুমি পরিস্থিতির শিকার ছিলে, সেটা নিশ্চয়ই শায়লার সাথে অন্যায়ের পাপের ওজন কমে যাবে না। তা যাবে না। শায়লাবাদে আমি কখনো সজ্ঞানে কারো ক্ষতি করব হবে এমন কাজ করিনি এরশাদ, তবে একটা করব। এরশাদ হাসলো, হেসে বলল, জামাকে জামাই আদর করা দোষের কিছু না। সে জানে না কার মেয়ে জীবন নিয়ে খেলেছে। হ্যাঁ, সেটা শায়লা চাচির বাবারও জানার প্রয়োজন ছিল। সেটা জানালে আমি নিজে মাথা পেতে নিতাম। আফসোস, শায়লা চাচি তোমাকে সেই যোগ্যও মনে করেনি। জাফর পুরো কুচকে এরশাদের দিকে তাকালো, তাকে বলল, তুই কোন সাইড হয়ে কথা বলছিস? আমি কোনো সাইড হয়ে বলছি না। তুমি বলছো চুপ করে তো আর বসে থাকতে পারি না, তাই বলছি। তাছাড়া কোনো লাভ আমার বলো? তা ঠিক বলেই জাফর উঠল, উঠে আবারও জানালার পাশে গেল। মেয়েটাকে দেখছে পর থেকে বুকের ভেতরে এক অস্থিরতা। এই অস্থিরতার হাল কি? সে গিয়ে বলল, আচ্ছা হলো, তোমার প্রিয় দাদি চুপ বসবে না। তার এক নীতি, যে যতটুকু দেবে ততটুকুই ফিরিয়ে দেবে। সেটা ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। আমার মেয়ের গায়ে ফুলের টোকাও যেন না লাগে এরশাদ। আমার মেয়ে ক্ষতবিক্ষত হয়ে নিজের অজান্তেই বাবার ছায়ায় এসেছে। এই ছায়ার তলে কিছু হলে আমি মরে যাব। এখন সব কাজ টাজ ফেলে তোমার মেয়েকে পাহারা দেব? আমাকে চাচা মনে করলে অবশ্যই দেবে। জয়তুনার আর চেয়ে তুমি তো কম না। সারেং বাড়ির মানুষ আর কিছু পারুক আর না পারুক, শুধু কথায় কথায় মরে যাব এটা ঠিক পারে। আরে যেতে যেতে তো সব শেষ, আর কত? হাজার হলেও ছেলে। তার ছেলে আমার কি? এরশাদের প্রিয় চাচা। এরশাদ আবার হাসলো, হেসে উঠে দাঁড়িয়ে বলল, আমার সবাই প্রিয়। আমি প্রিয় কয়জনের চাচা? প্রিয় না? সময় এলে দেখাবো। জাফর ফিরে তাকালো। এরশাদ অবশ্য দাঁড়ালো না, যেতে যেতে বলল, বুড়ির একটু খবর নেই গিয়ে? যে আগুন চোখে তাকিয়েছে। তোমার মেয়ে তো ভালোই, আমাকেও না জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তো মুখে কুলুপেটে বসে গেলি কেন? না বসে উপায় কি? একদিকে প্রিয় দাদি, আরেকদিকে প্রিয় চাচার একমাত্র কন্যা, মাঝে আমি চিড়ে চ্যাপটা। জাফর এবার পুরোই হেসে ফেলল। এরশাদ অবশ্য সেই হাসির দিকে ফিরে তাকায়নি। সে নিচের দিকে গেল। জয়তুন বসেছে বসার ঘরে। আম্বিয়া অবশ্য এখন তার সাথে নেই। এতগুলো মানুষের পেট, এমনি এমনি তো আর চুলোয় হাড় চলে না, তাই সকাল থেকে রান্নার আয়োজন লেগে যেতে হয়। সে পা ছড়িয়ে আরাম করে বসলো। বাড়িটা দেখার মতো হলেও বসার ঘরে করেছে সেই তুলনায় ছোট। তবে চারিদিকে এত সুন্দর করু কাজ দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে এটা তার পৈতৃক শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়ি ছিল গ্রামের অন্য সাইডে। তখন অবশ্য তাদের বাড়ি সারেং বাড়ি হিসেবে পরিচিত ছিল না। আর পাঁচটা গ্রামের সাধারণ মানুষের মতোই তারা ছিল সাধারণ। সারেং বাড়ির মুখে মুখে প্রচলন হলো তার শ্বশুরের মাধ্যমে। তিনি এই গ্রামে ভালো করেই কয়েক গ্রামের মধ্যেই প্রথম জাহাজের সারেং হয়ে কাজ করেন। তখন থেকে এই বাড়ির মানুষের টাকার মুখ দেখল। তার শাশুড়িও ছিল শক্ত হাতের মহিলা। স্বামীর কষ্টের টাকা তিনি বৃথা ব্যয় করেননি। জমির পর জমি কিনেছেন। গাঁও গ্রামে জমির যার যত নামও তত, তাই তাদেরও নাম হতে সময় লাগেনি। তখন থেকেই তার শাশুড়িকে দেখলে বলতো, আরে সারেং বউ নাকি? ব্যাস, সেই সারেং বউ মুখে মুখে বলতে বলতে গ্রামের এই বাড়ির পরিচিতি হলো সারেং বাড়ি হিসেবে। আর একবার পরিচিত হলে সেটা আস্তে আস্তে গ্রামের ধুলোবালি থেকে শুরু করে মানুষের রক্তে মিশে যায়। সারেং বাড়িও কি যায়নি? বাপ যে রাস্তায় গিয়েছে, স্বাভাবিকভাবে সন্তানরাও সেই রাস্তায় যায়। তার স্বামী আলতাপ আলীও সেই রাস্তায় গিয়েছে।
ততদিনে এই বাড়ির মানুষদের দিন দুনিয়া ঘুরে গেছে। তাই স্বামী অবশ্য বেশি দিন জাহাজের সারেং ছিল না, মুক্তিযুদ্ধ শুরু হলো তাই চলে এসেছিল। অবশ্য ততদিনে সে সারেং বাড়ির বউ হয়ে গিয়েছে। আর বউ হওয়ার একমাত্র কারণ ছিল তার চাঁদের মতো চোখ ধাঁধানো রূপ। আলতাপ আলী এক দেখায় গো ধরে বসেছিলেন। এই মেয়ের বিয়ে না করে বাড়ি ফিরবে না। জয়তুনের বাবা মেয়েরও অমত করার কারণ ছিল না। যাদের এলাকা জুড়ে ধানের জমি আর এমন নাম ডাক, মেয়ের বাপের আর কি চাই, ব্যাস। সেই দিনই লাল টুকটুকে শাড়ি পরে শ্বশুর বাড়িতে পা রাখলেন। সে বাড়িতে অবশ্য বেশি দিন থাকা হয়নি। তার কিছুদিন পরেই এই বাড়িটা কেনা হয়। ওই যে দোতলার পশ্চিম পাশে বড় রুম, সেটা ছিল তার। কত সুখ দুঃখ কেটে গিয়েছে সেই রুমে। সেই রুমের জানালা, দেওয়াল, আসবাবপত্র আর জয়তুন ছাড়া কে জানে। জয়তুন নিচে চলে আসে তার স্বামীর দ্বিতীয় বিয়ের পরে। চাঁদের মতো রূপ দিয়েছে, তার সাথে চাঁদের মতো কলঙ্কও দিয়েছে। বাচ্চা জন্মদাতা দেওয়ার চেয়ে বড় কলঙ্ক কি মেয়েদের আছে? না, নেই। তবে নিজের স্বামীকে সতীন নিয়ে দরজায় খিল দেওয়া দেখে বড় কষ্টের। তাই ঘৃণায় কষ্টে নিচে চলে এসেছিল। অন্তর নিচে থেকেই সেটা দেখতে তা হবে না, দেখতেও হয় না। জয়তুনারা সেখান থেকে একবার চোখ ফিরিয়ে নেয়, সেখানে আর দ্বিতীয়বার ফিরে তাকায় না, কখনোও না। এরশাদ তাদের পায়ের কাছে এসে বসলো। বসতেই জয়তুন এরশাদের মাথা নাড়া মাথা দেখলো, দেখে হেসে ফেললো। এরশাদ সেই হাসির দিকে তাকিয়ে বলল, বুড়ি, কাজটা কি করলা? এমনিতেই বউ পাই না, তার মধ্যে আবার বেলমাথা। তুই বউ পাস না? কোথায় পাই? পেলে বুঝি ধানে খেতে দিয়ে রাজি করাতে হয়? সেই কথা বাদ, তুই রাজি তো হ, মেয়ে নেচে নেচে আসবে। নাচিমওয়ালি বউ তো আমি চাই না দাদি। তাহলে কেমন বউ চাস তুই? এরশাদ দাদির কোলে মাথা রাখলো। জয়তুন আদর করে তার ভাঁজ পোড়া চামড়ায় কোমল হাতে এরশাদের মাথায় রাখলো। রাখতে এরশাদ বলল, কোনো ভয় ডর ছাড়া যেই মেয়ে এরশাদের চোখে চোখ রাখবে, নিজের চোখের এক ইশারায় এরশাদকে মাত করে দেবে, এইরকম বউ চাই আমার। এইরকম এক পিসি দুনিয়াতেই ছিল, সেটা তোর দাদা আর কপালে জুটে গেছে। এরশাদ হাসলো, হেসে বলল, তাহলে দাদাটাই দিয়ে কাজ চালাই, এক পিসে যেহেতু কি আর করার। সত্যি তোর এমন ডাকাইত্তা বউ চাই? হ্যাঁ, তাইলে আর হইছে কাজ, হইলে হইছে। এরশাদ তো আর বিয়ের জন্য মরে যাচ্ছে না। তাইলে ঠিকই আছে, জয়তুনের সাথে বাটপারি, শুধু কোলের ধন বলে বেঁচে গেলি, তা না হলে খবর ছিল। এরশাদ আবারও হাসলো, হেসে দাদির হাত মাথা থেকে টেনে নিজের হাতের মুঠোয় নিল। তখনই কালাম এগিয়ে এলো, এসে বলল, কালীঘাট থেকে এক লোক খবর নিয়ে আইছে। জয়তুন এরশাদ দুজনেই কালামের দিকে তাকালো। কালীঘাটে তাদের গ্রাম থেকে বেশ অনেকটা দূরে, এখনো তেমন ভাবে যাওয়া হয়নি। শহরের দিকে গেলে রেল থেকে আসতে যেতে দেখে, এতটুকুই। সেখান থেকে কি খবর আসবে? কালাম নির্বিকার। অবশ্য সে সবসময়ই এমন, তাই সবসময়ের মতো নির্বিকার চিত্তেই বলল, রাতের আন্ধারে শাহবাজ ভাইরে এক মেয়ের সাথে আপত্তিজনক অবস্থায় পাওয়া গেছে। গ্রামের মানুষ হাতে নাতে ধরছে। এমন অবস্থায় ধরলে কি হয় সেটা তো জানেনই আছে। 2-3টা সৎথাপ্পড় দিয়া বিয়া পড়ানো হয়, পড়িয়ে যেখানেই মাল সেখানেই পাঠিয়ে দেওয়া হয়। এখনো হওয়ার কথা। তবে শাহবাজ ভাই তেরা হয়ে বসে আছে, এমনকি গ্রামের কয়েকজনকে মেরে নাকমুখ তো ভালোই, মাথাও ফাটিয়েছে নাকি দুজোরের। পরে বাগে আনতে তাকে ধরে বেঁধে রাখা হয়েছে। তাই অভিভাবকদের খবর পাঠিয়েছে, তারা যেন তাড়াতাড়ি সম্ভব গিয়ে এর বিহিত করে। যতন হেসে ফেলল, হাসতে হাসতে বলল, ম্যাডাকে আমার আয়নামতি নাকি? জি বুবু। জি বুবু বলতে দেরি, জয়তুনের কাচ্চিত হয়ে হাসতে দেরি হলো না। এরশাদ তাকিয়ে তাকিয়ে দাদির হাসি দেখলো, দেখে বড় একটা শ্বাস ফেলল। এত পোড়া কপালি মেয়ে সে এ জীবনে দেখেনি। পুরো একদিন ঘুরে বেড়ে কোর ব্যাংক কোতে এসে পড়েছে। বিনা চোখে তুলে তাকে পরপর কয়েকটা চোখের পলক ফেলল। তারপর ঠোঁটে ঠোঁট চেপে অঙ্ক করার মন দেওয়াই চেষ্টা করলো। তার পেট উপচে হাসি আসছে। অবশ্য না হাসে উপায় কি, সে সুস্থ স্বাভাবিক মানুষ, বরং এমন অবস্থায় হাসি না আসাই অস্বাভাবিক। ফরহাদ বসলো স্বাভাবিকভাবে, সবসময়ের মতো বিরক্তি চোখে মুখে চেয়ে। সে বসতে বসতেই চোখ মুখ কুচকে বিনার দিকে তাকালো। সে ঠোঁটে ঠোঁট চেপে অঙ্ক করার চেষ্টা করছে, এমনভাবে যেন করছে দুনিয়াদারি একখান করে ফেলেছে। অথচ সহজ অঙ্ক, বিয়ের ঝামেলায় আগে সুন্দর মতোই বুঝিয়ে গিয়েছিল। তাছাড়া এই মেয়ের ব্রেন ভালো, ভালো বলতে বেশ ভালো। এই পর্যন্ত কোনো ক্লাসে দিতে হয়নি, বলতে গেলে মিঠাপুকুরে হাই স্কুলের প্রীতি শিক্ষার্থী সে। তাই তাকে নিয়ে স্কুলে খুবই আশা ভরসা, কেননা এবার সে মাধ্যমিক পরীক্ষা দেবে। অবশ্য এই কৃতি অর্জনের কোনো অংশে সে নয়। মিঠাপুকুর হাই স্কুলে সে নিজেও শিক্ষকতায় আছে। তার বড় ভাই শহরে চাকরি করে, বড় ছেলে গেছে, তাই তার বাবা ছোট ছেলেকে যেতে দেবে না। তাই ছোট চাচাকে বলে নিজেই এই চাকরির ব্যবস্থা করেছে। তা না হলে তার মেজাজের সাথে এই চাকরি যায়, মেরে ধকপকিয়ে পুরো স্কুল ঠান্ডা। স্কুলে ছেলেমেয়েরা তাকে দেখে জমের মতো কাঁপে, এমনকি যেই সাইড দিয়ে সে যায় ছেলেমেয়ে দৌড়ে পালায়।
মিনাকে পড়াচ্ছে সে বছর একের মতো। ছোটবেলা থেকে পড়িয়েছে গ্রামের এক মেয়ে। তার বিয়ের পরে পড়িয়েছে কিছুদিন ইমরানের বউ। তার বাচ্চা আশায় বাদ দিয়েছে। গ্রাম ভালো, মেয়ে মাস্টার নেই বললেই চলে। কিছু দূর পড়ার পরই বাবা মা বিয়ে ঘটিয়ে তাই মুক্ত হয়। তাই এক ছেলে মাস্টার রাখা হলো। 1 বছর তো গেল ভালো ভালোই, তবে একদিন শুনলো মাস্টার নাকি পায়ে পায়ে ঘষাঘষি করে। ব্যাস, শাহবাজ নাক মুখ ফাটিয়ে বিদায় করলো। তারপর এলো তার ঘরে মাধ্যমিক দেবে। পড়া তো আর বন্ধ করা যায় না, তাই এরশাদ নিজেই বলল ভালো মাস্টার পেলে তাকে বাদ দেবে। সেই পর্যন্ত সে যেন দেখে, বন্ধুর কথা ফেলা তো আর যায় না। সে দেখছে, ভালোভাবে দেখছে, তবে সমস্যা হলো এই স্থিরভাবে বসতে পারে না। আর পড়াবি এত নড়াচড়া কিসের? দেখা গেল সে অঙ্ক বোঝাচ্ছে, এই মেয়ে মন দিয়ে খেয়ালই করছে, তবে তার সেই হাই স্পিড ওনাটা আঙ্গুলে পেঁচিয়ে ঘূর্ণিঝড় তুলে ফেলেছে। রচনা পড়েছে, তার সাথে পায়ে পা সমান তাহলে তিরিং বিরিং করছে। পড়া বলেছে, আরে তার সাথে আঙ্গুলের মাঝে কলম এদিক ওদিকে নাচিয়ে আঙ্গুলের 12টা বাজিয়ে ফেলেছে। তার তো দেখেই চাঁদি গরম হয়ে যায়, দায় ঠেটিয়ে কয়টা লাগিয়ে। তবে এই মেয়ের হজম শক্তি ভালো, সব হজম করে পরের দিন ঠিকই পড়তে বসে। আরেকটা দিকও এই মেয়ের খুব ভালো, লেখাপড়ার প্রতি আগ্রহী। অবশ্য বেশি দূর যেতে পারবে না। যে জয়তনারা হঠাৎ করে একদিন মাথায় পোকা নাড়া দেবে, সে বিনা বিলম্বে ধাক্কা দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। সেই বিরক্তি মুখে পানির গ্লাস হাতে নিয়ে চোখ মুখ কুচকে পানি খেলো। শয়তানটা ঘুষি মেরেছে চাপাই, এখন হাঁ করতে কষ্ট হচ্ছে। এরশাদ আর সে বন্ধু হলেও বয়সে এরশাদের 1.5-2 বছরের ছোট। একই গ্রাম, একই এলাকা, একসাথে খেলে বড় হয়েছে। বয়স কোনো ছাদ, তবে বড় হওয়ার পর কিছুটা ভাটা পড়েছিল। সে পড়তে শহরে গিয়েছিল, তবে এরশাদ যায়নি, মুখের জন্যই যায়নি। বিনার মতো তার ব্রেনও ছিল তুখর, তবে লেখাপড়া না করলেও নিজের রাস্তা নিজে কুড়ে নিয়েছে। তার লেখাপড়া শেষ হতেই আবার গ্রামে ফিরল। তখন আবার সেই হারিয়ে যাওয়া বন্ধুত্ব পুক্ত হলেও কিছুটা ফাঁক সময় নিজের মতো করেই তৈরি করে ফেলেছে। আর সেই তৈরি করা ফাঁক গলিয়ে এরশাদের কাছে এসে এখন পুরোপুরি এখনও যাওয়া হয়ে যায়নি। বিনা লিখতে লিখতে আর চোখে তাকালো, তাকাতে আবার হাসি পেয়ে গেল। চোখ, নাক, ঠোঁট, গাল, মুখের বিভিন্ন জায়গায় ফুলে আছে লাল কালো জখম। সেই জখমে আবার সাদা সাদা মলম। তার মধ্যে আবারও চোখ মুখ কুচকে পানি খাচ্ছে। এমন অবস্থায় একজনকে দেখলে কানটা হাসি আসবে, বরং তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে নির্ঘাত হাসতে হাসতে গড়াগড়ি খেত। সে মুখ চেপে হাসি দমিয়ে আবার লেখায় মন দেওয়ার চেষ্টা করলো। এই হাসি কাতকুতে অঙ্ক মিলছে না। দূর, আল্লাহ রক্ষা করো, কেননা হাসা যাবে না কিছুতেই না। হাসলেই দেখা যাবে উড়াদুরা খাতা দিয়ে বাড়াইনো শুরু করে দিয়েছে। এটা তার মুদ্রা দোষ। 19-20 হলেই পারি, শুধু 19-20 না, পড়ার বাইরে কিছু করা যাবে না। কিছু না মানে কিছু না। তারা এমন ভাব পড়ার সময় নিঃশ্বাস নিতে দিচ্ছে, এটাই তো 7 জন্মের ভাগ্য। তা না হলে এটাও বাদ, জীবনটা একেবারে তেজপাতা করে দিচ্ছে। বলে সে একটু নড়াচড়ে বসলো। বসতে ঝুমঝুম শব্দ হলো, হতেই বিনা ঢোক গিলল। সকালের মতো ঝামেলায় পা থেকে তুলতেই ভুলে গিয়েছে, কেননা পড়ার সময় সব নিষেধ। এই ঝুমুর পুনুর তার আরও আগে নিষেধ। প্রথম দিন পড়ে বসেছিল, দিয়েছিল একবারই। সেই থেকে বিনা পড়তে পড়তে সবার আগে খুলে টুলে একেবারে চুপচাপ বসে। ফারহাদ অবশ্য আজকে কিছু বলল না। সে চোখ মুখ কুচকে চেয়ারে শরীর এলিয়ে দিল। বিনা হাঁক ছাড়ল, সাথে হালকা হাসলো। পড়তে তো বসে না সে, কলিজা হাতে নিয়ে বসে। সে কেমন সময় চিপড়ে ধরে। ফারহাদ এতক্ষণে খেয়াল না করলেও এখন করলো, তাই প্রো কুচকে বলল, হাসছিস কেন? বিনা মুখের সাথে সাথে শক্ত হয়ে গেল। তুতলেতে বলল, কই না তো, ঢং করিস? বিনা সাথে সাথেই 2 সাইডে মাথা নাড়ল। ফরহাদ কুচকোনো ভ্রু এবারও বাঁকা করলো। বিনা দেখে হড়বড় করে বলল, ঢং করবো কেন? আপনি কি ঢঙের মানুষ? আপনি হচ্ছেন শ্রদ্ধেয় স্যার, ফরহাদ স্যার। আপনার সঙ্গে কি ঢং চলে? আর আমার মুখটাও এমন একটু, বুঝলেন, বাঁকা, দেখলেই মনে হয় হাসটি। আমাকে হাসি শেখাচ্ছ? আর তোমার মুখ এমন? তোকে তো আমি আজ নতুন দেখছি, তাই না? বিনার কলিজায় পানি শুকিয়ে গেছে। ফরহাদ কিছুক্ষণ বিনার দিকে তাকিয়ে বলল, তোর ভাগ্য ভালো আজ আমার শরীরটা ভালো না, তা না হলে আজকে তোর খবর ছিল। একে তো ঢং, আবার মিথ্যে কথা, মুখে রাখি এমন, বাবাকেও ভাবা চাই। বিনার 2 সপ্তাহ করল না, চুপচাপ লেখায় মন দিল। তখনই আবার ফারহাদ বলল, বিনা। বিনা ফারহাদের দিকে না তাকিয়ে বলল, বাড়ির খবর কি? বিনা অবাক হলো, অবশ্য বুঝতে দিল না। পড়ার বাহিরে ফারহাদ ভাই কথা বলছে, অবাক হওয়ার মতোই ঘটনা। তাই লিখতে লিখতে বলল, বিয়ের খবর তো জানোই। নতুনদের মধ্যে আমাদের স্কুলের জন্য বাবা নতুন শিক্ষিকা এনেছেন, সাবিয়া ভাবির বান্ধবী। ইস কি সুন্দর দেখতে, নামটাও কি সুন্দর, পৃথিলা। কিসের সুন্দর,
তিনি দেখতে অন্যরকম। সকলে দেখলেই দেখলাম বাসায় বসে আছে। আপনি বিশ্বাস করবেন না, আমার মনে হয়েছে মাটি তৈরি নিখুঁত একটা মূর্তি। নিখুঁত মূর্তি তুই জীবনে দেখেছিস? বিনার উত্তর দিল না, তবে সে দেখেছে তাদের পাশের গ্রামে ভাঙ্গা পুরনো একটা মন্দির আছে। সেখানে সেখানে সবার যাওয়া নিষেধ। সবাই বলে খুবই খারাপ জায়গা। তবে তার বান্ধবীরা মিলে একদিন গিয়েছিল টিফিনে স্কুল থেকে ছুটি নিয়ে। ভালো ছাত্রী বলতেই স্যারেরা দিয়ে দিয়েছে। শহরের মেয়ে, তার মধ্যে একটু চামড়া ধলা। তাই তোর কাছে মনে হচ্ছে অন্যরকম, এর বেশি কিছুই না। আমার কাছে তো এই অনেক। কিসের অনেক? সাদা চামড়া ছাড়া তোরা সৌন্দর্যের মানে কি বুঝিস না? তা ঠিক। কিসের ঠিক? সাদা তো মোলাও হয়, কয়জনের পছন্দ? আকাশ সাদা বলেই সবার ভালো লাগে। যদি কালো হতো কয়জনের হতো বলো তো? বাপ্পা, সাদা নিয়ে তো মনে মনে এত কষ্ট তা তো জানতামই না। আপনার জানার কথাও না ফরহাদ ভাই। তাছাড়া আপনার গায়ের রং সুন্দর, তাই হয়তো আপনার কাছে কিছু না। তবে আমার মতো শ্যামলা মেয়েদের কাছে তো অনেক কিছুই। অবশ্য বলতে গেলে সাদা বলতে যা বোঝাচ্ছে তিনি কিন্তু সেই রকম না, অন্যরকম। তার গায়ের রঙের চেয়ে অন্য কিছু একটা নজর কাড়ে। ফরহাদ চোখ বন্ধ করলো, করে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আমি তো ভাবছি শুধু তোর হাত পাই চলে, এখন তো দেখি মুখও ভালো চলে। বিনা মুখ পাকালো। ফরহাদের চোখে বন্ধ, তাই সে খেয়াল করেনি। চোখ বাঁকিয়ে বলল, আপনি জিজ্ঞেস করলেন বলেই তো বললাম ভালো। ফরহাদ আর কিছু বলল না, তবে বিনা চোখ তুলে ফরহাদের দিকে তাকালো। সে চেয়ারে মাথা টেকিয়ে চোখ বন্ধ করে আছে। ফর্সা মানুষ, তাই জখমগুলো বেশি স্পষ্ট। ফরহাদ তাই শুধু বড় ভাইয়ের বন্ধু না, সে ছোট দাদির তরফ থেকেও আত্মীয়। ছোট দাদির আপন ভাতিজার ছেলে সে। তবে সেই সম্পর্ককে কেন জানি কেউ মনেই করতে চায় না। সে কোমল সুরে ডাকলো, ফরহাদ ভাই, আজকে বাসায় চলে যান। আপনার শরীরটা ভালো মনে হয় লাগছে না। ফরহাদ সাথে সাথেই চোখ খুলে মাথা উঁচু করলো, করে চোখ মুখে আগের মতোই কুঁচকে বলল, আমাকে তোর ফাঁকিবাজি টিচার মনে হয়? আর আমার শরীর নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? নাকি ভাবছিস গত হয়ে বলবি আর আমি ছুটি দিয়ে দিব? ফাঁকিবাজের ফাঁকিবাজ। মিনার রাগ হলো। এই জন্যই বলে কারো ভালো করতে নেই, ভালোর জন্য কিছু বলতে নেই। কোন দুঃখে যে বলতে গিয়েছিল সে রাগ নিয়ে বলল, আমি কখনো ফাঁকি দেই না ফরহাদ ভাই, আপনি ভালো করেই জানেন। কি ভালো করে জানি? স্কুলে একটু সুনাম কি হয়েছে মাটিতে তো পায়ে ফেলিস না। তবে শোন, এইসব স্কুলের মেধা টেধা না কোনো কাজে আসে না। আসল দুনিয়া শুরু হয় কলেজে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে। অবশ্য কলেজের চেহারা দেখবি বলে মনে হয় না। জয়তনারার নাতনি আপনি, যে কোনো সময় ফুরুত। বিনা আগুন চোখে তাকালো। ফরহাদ খাতা নিয়ে ঠাস ঠাস করে দুটো বাড়ি মারল মাথায়। মারতে মারতে বলল, সাহস কত আমাকে চোখ রাঙাস? তোর মতো চোখ রাঙানির মেয়ের জন্য না পা দিয়ে গোতাগুতি করে এমন শিক্ষকই ভালো। কি যেন নাম ছিল ওই ছেলের? ওর ছেলের সাথেই ভাবে কত করে কথা বলতি, তাই না? তা না হলে কে অকারণে পা দিয়ে গোতাগুতি করে? মিনা আগের মতোই তেজ নিয়ে বলল, ফরহাদ ভাই, পড়াচ্ছেন বলে যা খুশি বলবেন। বলবেন না বলে দিলাম। বলে তুই কি করবি? হ্যাঁ কি করবি? বলে আরো দুটো ঠাস ঠাস করে দিল। বিনা কিছুক্ষণ তাকিয়ে কেঁদে ফেলল। সে বেশিক্ষণ রাগ ধরে রাখতে পারে না, কান্না চলে আসে। সে কান্না দমানোরও চেষ্টা করলো না, কেননা পড়ার সময় কান্নাও নিষেধ। কাঁদলে আরো কয়েকটা পড়বে, এতে কোনো সন্দেহ নেই। ফরহাদ বিরক্তি নিয়ে দাঁড়ালো। এই কাঁদা ছাড়া ছাড়া আর কি পারিস বলতো? কি ভালো একটা কোনো গুণ যদি তোর মধ্যেই থাকে? বিনা উত্তর দিল না। ওনা দিয়ে নাকের পানি চোখের পানি মুছল। ফরহাদ হাসলো। মিনা চোখ মুখ কুচকে তাকালো। তার তাকানো দেখে ফরহাদ নির্বিকারভাবে বলল, আমার মুখটাই এমন একটু বুঝলি বাঁকা, দেখলেই মনে হয় হাসতি। মিনা ঠোঁটে ঠোঁট চাপলো। তখনই এরশাদ এলো। এরশাদকে দেখে ফরহাদ আবারও হো হো করে হেসে উঠল। আর এই হাসি থেকে মিনার ইচ্ছে করলো এক ধাক্কায় এই চেয়ার থেকে শয়তানটাকে উল্টে ফেলে দিতে। আব্দুল আজিজের পাটের আড়ত মিঠাপুকুর বাজারে একেবারে মধ্যিখানে। আগে অবশ্য এমন ছিল না, ছিল এক সাইডে। তখন ছিল ছোট বাজার। গ্রামের মানুষ টুকটাক নিজের হাতে সবজি গাছের ফলটল নিয়ে বসতো। সেই বাজারে এক দুই করে দোকান বসতে লাগলো। বসতে বসতে আজ সদর বাজারকেও ছাড়িয়ে গিয়েছে। আর তার পাটের আড়ত হয়ে গেছে একেবারে মধ্যিখানে। আর এই মধ্যিখানের আড়তেই বসে আব্দুল আজিজ তার যাবতীয় কাজ কারবার করে, সাথে মানুষের হালচালও দেখে। সেই দেখা আর কাজ করারও জন্য আজিজ যখন আজ এসে বসলো, তখন সকালের নরম কোমল রোদ রুক্ষ হাতে শুরু করেছে। অবশ্য বলতে গেলে প্রতিদিনই এমন সময় তিনি আড়তে আসেন নামাজ পড়ে। কখনো তিনি আবারও বিছানায় এলেন না। জমি জমা যা আছে সেগুলো হেঁটে হেঁটে ঘুরে দেখেন। দেখতে তার ভালো লাগে। এই জমি জমা তার সন্তানের মতোই প্রিয়। তা দেখতে দেখতে কিছুটা বেলা এমনিতেই গড়িয়ে যায়। তাই এদিকটায় আসতে একটু দেরি হয়। দেরি হলেও অবশ্য সমস্যা নেই, বিশ্বস্ত লোক আছে, তারই সব কিছু সামনে নেয়।
না নিয়ে উপায় কি? বড় ছেলে তার কাঁধের ভার তুলে নেয়নি, শহরে পড়তে গেছে, লেখাপড়া করে, সেখানে চাকরি নেই, সেখানে বিয়ে করে বউ নিয়ে বসে গেছে। শহরে বউ গ্রামে এসে থাকতে পারে না, 1 বছরে 2বার আসে, কোনো রকমে থেকে উড়াল দেয়। নাতি নাতনিও হয়েছে একজন লাট সাহেব। গ্রামে এসে তারা চোখ মুখ নাক কুচকায়। তাই ছোট ছেলেকে বলতে গেলে সে ধরেই রেখেছে, লেখাপড়া শেষ না হতে হতেই নিয়ে এসেছে। তবে ছেলেটা রকচটা, নিজের মেজাজ ছাড়া কাউকে দেখতে পারে না কিনা সন্দেহ। তবে বাপের নেওটা, এটা তাকে খুব শান্তি দেয়। তবে মতিগতি বোঝে না, তাই ঘরে খুঁটি করার আগেই 2বার বিয়ে ঠিক করলেও সেই বিয়ে নিয়ে তার মাথা ব্যথাও নেই। মেয়ের বাপেরা বসিয়ে রাখবে কতদিন? কিছুদিন দেখে নিজের রাস্তা নিজেরাই দেখে। তবে যেমনই থাক, এই ছেলে তার খুব প্রিয়। এই ছেলেটার মাঝে সে নিজেকে খোঁজে। যুবককালে কিছুটা সে এইরকমই ছিল। আজিজ তার পরনের ভাঁজ ভাঙা নতুন সাদা লুঙ্গি গুছিয়ে আসেন, পা গুটিয়ে বসল। গায়ে তার সাদা পাঞ্জাবি। সেই পাঞ্জাবি ছড়িয়ে বসতেই আকাশ দৌড়ে হুড়কা নিয়ে আসলো। আকাশ তাদের বাড়ির 12 মাসের কামলা, তার ছায়াসঙ্গীও বটে। আজিজ হুক্কা হাতে নিয়ে আয়েশ করে কয়েকটা টান দিতেই দেখল বসির এগিয়ে এসেছেন। তার মাথায় এই গরমেও পেঁচানো মাফলার, শুকনো পাট কাঠির মতো শরীর। সে শরীরের মলিন লুঙ্গি, মলিন গেঞ্জির সাথে বড়ই আজীব লাগছে। আর এই আজীব মাথার কাহিনী সে কিছুটা অনুমান করতে পেরেছে। এলাকার গণ্যমান্য লোক সে, বাসার সালিশ বসবে তাকে জানাবে না, তা হয় নাকি? তবে জ্যোৎস্নাপুপুর মৃত্যুর পর আজিজ একেবারে সে বাড়িতে গিয়েছিল। সারেং বাড়ির ছেলে বউদের মৃত্যুর খবর পেয়ে, হাজার হলেও আত্মীয় না গেলে সমাজে মুখ থাকে না, তাই যাওয়া। এরপরে আর পা রাখেনি। তবে জাফরের সাথে তার ভালো সম্পর্ক, ভালো বলতে বেশ ভালো, অবশ্য হবেই না কেন, তার প্রিয় জ্যোৎস্নাপুপুর ছেলে। এই ছেলের মুখের কথায় আস্তে আস্তে জীবনটা না দিয়ে দেয়। জ্যোৎস্নাপুপু তার দাদির শেষ বয়সের সন্তান। শেষ মানে অনেকটা পরেরই, কেননা তার আর তার ফুপুর বয়সের ফারাক 3 বছরের। সেই সময় তো তার পরিবারের পরিকল্পনার পদ্ধতি ছিল না। বড় শাশুড়ি একসাথে পোয়াতির গাঁও গ্রামে দুজনের নজির আছে, তাই সে আর জ্যোৎস্নাপুপকে বলতে গেলে একসাথে বড় হয়েছে। দেখতে ছিল কালো খাটো, তার মধ্যে শেষ বয়সের সন্তান, বড় হয়েছে হেলে ফেলে। তাই সারেং বাড়ি থেকে যখন দ্বিতীয় বিয়ের প্রস্তাব এলো, কেউ আর কোনো অমত করেনি, বরং দিতে পারলেই যেন বাঁচে। জ্যোৎস্নাপুপু তার শুধু ফুপু ছিল না, ছিল তার খেলার সাথী, তার শৈশবের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর ভাগিদার। সে জ্যোৎস্নাপুপুর অকাল মৃত্যুতে তার মানতে কিছুটা কষ্টই হয়েছে। সেই কষ্ট থেকে হোক আর যাই হোক, সারেং বাড়িতে পা রাখার তার ইচ্ছে করে না। ওই যে সাদা চুলকাম করা বিশাল বাড়িটা, সেটা তার কাছে মনে হয় জ্যোৎস্নাপুপুর কবর, যে কবরটা তার গুড়িয়ে বাতাসে মিলিয়ে দিতে ইচ্ছে করে। বসির এগিয়ে এসেই সালাম দিল। আজিজ সালাম নিল, নিয়ে হুক্কা সাইডে রাখলো। রাখতেই বসির বলল, মহাজন সাহেব, এটি মাইয়া আমার, তারে বাসান। আজিজ স্বাভাবিকভাবেই বসিরের দিকে তাকালো। সব ঘটনা তার কানে এসেছে তার প্রিয় ছেলের কীর্তিও মাঝরাতে বাড়ি ফিরেছে নাক মুখ ফাটিয়ে। তাই স্বাভাবিকভাবে বলল, আয়নার খোঁজ পেয়েছ? যে মহাজান, বড় বিপদে তার। এত জোর চিন্তা করার সময় মনে ছিল না? জোর করলাম কোথায় মহাজান? কখনো শুনছেন মাইয়া হইয়া হাইসা বিয়ার জন্য রাজি হয়? ভালো সম্বন্ধ আমার, বুঝবো না? তাছাড়া মাইয়া তো ভালোভাবেই রাজি হয়েছিল। তার নাতি মাথা নষ্ট করছে। তার নাতি যাই করুক, কলঙ্ক তো তার গায়ে ছিটেফোঁটাও লাগবে না। এটা তো এই হতবাকি বোঝে নাই, বুঝবো কেমনে? আসল দিন দুনিয়া তো কখনো দেখে নাই, সেটা কি আর সমাজ বুঝবে? বসের লুঙ্গি গুটিয়ে আজিজের পায়ের কাছে বসে পড়ল। বসে নিরুপায় হয়ে পড়ল। বুঝবে না মহাজন সাহেব, কেউ বুঝবো না। মাইয়াটারে বাসান। কালীঘাট থেকে খবর আসছে, গ্রামের মানুষজন ধরছে সারেং বাড়ির ছোট নাতির সাথে। আমি যেমন জানি আপনিও তেমন জানেন। সে কোনো পাপ করে নাই, শুধু একটা ভুল কইরা ফেলছে। নাতান মাইয়া, এতটুকু একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার ক্ষমাই হইবটা কি? শুনলাম জয়তুনারা আবার ঘোষণা দিছে সে আর আয়নারে বউ করতে চায় না। আপনারা চাইলে সব হইব, কিছু একটা করেন। মাইয়ার মরণ ছাইয়ার উপায় থাকবো না। আজিজ আর কিছু বলল না, হাত বাড়িয়ে আবারও হুক্কা টেনে নিল। নিয়ে চোখ বন্ধ করে কয়েকটা নিশ্চুপ টান দিল। তারপর চোখ খুলে বলল, চলো যাই, দেখি কি করা যায়। এতিম মেয়ে, ছোটবেলা থেকে বাড়িতে আইলো গেল। কি মায়া করে রাখতো মহাজান চাচা। চুপচাপ বসতেও তো গায়ে লাগে। আহারে, মেয়ের মতো আগুনের রূপ পাইছে, কপালটাও পাইছে মায়ের মতো। জাফররা যখন কালীঘাটে পৌঁছালো, সূর্য তখন মৌত গগনে। এই গ্রামের ঘাটেই পাশেই বড় একটা কালী মন্দির। সে মন্দিরের জন্যই নাম হয়েছে কালীঘাট। নামে কালীঘাট হলেও হিন্দু মুসলিম মিলেমিশেই বসবাস। জাফরের সাথে আসছে ফারহাদ, এর সাথে পাঠালো।
সে অতি দরকার ছাড়া তাদের আশেপাশে গ্রাম ছাড়া খুব একটা বেরোয় না, আর বের হলেও সেটা রাতে। ছোট চাচা শান্তশিষ্ট মানুষ, কি থেকে কি হয় তাদের লোক তো যাবেই, তবে ফরহাদ গেলে সে নিশ্চিন্ত। আর বন্ধুর শান্তি বলে কথা, ফরহাদ না এসে কোথায় যায়। তবে আজকে তার মেজাজ ভালো, ভালো বলতে ফুরফুরে। এই ফুরফুরে মেজাজেই সে গৃহস্থ বাড়ি উঠোনে পা রাখতেই দেখলো শাহবাজ চেয়ারে বসে আছে, দু হাতে সামনে টাইট করে বাঁধা। ইস, সে একটু আশাহতই হলো, ভেবেছিল গাছের সাথে গরুর মতো বাঁধা। আশা তো হলেও শাহবাজের আগে আগুনে থমথমে মুখখানি ফুরফুরে মেজাজে ভাটা পড়তে দিল না। তবে অবাক হয়ে ঠিক তাকালো, কেননা তার পায়ের কাছেই তার দুই চেলা। একটার গালে হাত, কি হয়েছে কে জানে, তার গাল ফুলে ঢোল হয়ে আছে, আরেকটার চিন্তায় মুখ শুকিয়ে আমের ফলসি। আর তাদের এই চেহারা দেখেই ফরহাদ ঠোঁট টিপে হাসলো। তার এই হাসি আর কেউ খেয়াল না করলেও শাহবাজ ঠিক করলো বলে কটমেটিয়ে তাকালো। তার তাকানোতেই ফরহাদের তো কলিজা একেবারে ঠান্ডা শীতল বরফ হয়ে গেল। সেই ঠান্ডা শীতল বরফের কলিজা নিয়ে হেসে ভ্রু নাচালো। সেই নাচানোর অর্থ দেখলে বড় ভাই ছাড়া উপায় নাই।